সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 986তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রিয়াদের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 2 বছর নিজের বাবাকে কথিত স্বামী বানিয়ে রাখে এক মেয়ে। কতটা ভয়ঙ্কর কথা হতে পারে চিন্তা করে দেখেন। এই গল্পটার মাঝে কিছু রাজনীতিক কথাবার্তা আছে, রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা আছে। অনেকে আমাকে বলে যে আপন ভাই, আপনি ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেন না, আপনি দেশের এই নিয়ে কথা বলেন না, ওই নিয়ে কথা বলেন না। আসলে কি ভাই জানেন, আমার গল্পগুলো প্রায় 1 সপ্তাহ আগে আপলোড হয়ে যায়, সিরিয়ালে থাকে। 1 সপ্তাহ আগে আমি গল্পগুলো আপলোড করে রাখি, জাস্ট ওই সময়টার মধ্যে গল্পটা পাবলিক করা হয়, অতটুকুই। তো যার জন্য দেখা যায় আমি বাংলাদেশ বা তথাকথিত বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে এটা অনেক অতীত হয়ে যায়। এই জন্য আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি না। বাট একটা বিষয় আমাকে ভীষণ অবাক লাগিয়ে দিয়েছে। আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা নবীজির চেয়েও বেশি শেখ মুজিবকে সম্মান করত, যারা নবীজির চেয়েও বেশি হজরত শেখ হাসিনাকে সম্মান করত। সে মানুষগুলোই এখন শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি ভাঙছে। একটা গান বড্ড মনে পড়ে যাচ্ছে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন খেজে পর হলো রে। এটাই হয়তো আমাদের এই সমাজের নিয়ম। আমি একটা কথা বারবার বলি, অতীতেও বলেছি, এখনও বলি যে গিরগিটির চেয়েও আকাশের চেয়েও খুব দ্রুত রং বদলাতে পারে মানুষ জাতি। আমি ছাত্র আন্দোলনের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই কথাগুলো বলছি। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই রিয়াদের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে মোহাম্মদ রিয়াদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমাদের পরিবারে আরও অনেকগুলো সদস্য যারা আমাদের পরিবারের সাথে জড়িত থাকলেও আমাদের রক্তের কোনো সম্পর্ক তাদের সাথে নেই, বাট তারা আমার পরিবারের সদস্য হিসাবেই আমাদের পরিবারে আছে। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রাজনীতিবিদ সহ একজন নামি দামি ব্যবসায়িক। আমাদের অনেকগুলো ব্যবসার প্রতিষ্ঠান আছে। এছাড়াও আমার বাবা সরকারি দলের খুবই নামকরা একজন ব্যক্তি ছিলেন। ছোটোবেলা থেকে আমার বাবার অনেক আদর ভালোবাসা, পরিবারের আদর ভালোবাসা নিয়ে আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। অনেক আদর ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে আমার জীবন সামনের দিকে অতিবাহিত করতেছিলাম। আমি পড়াশোনার প্রতি অনেক বেশি মেধাবী ছিলাম, খুব পড়াশোনা করতাম এবং অনেক বেশি দুষ্টুমে ফাইজলামি করতাম না। পরিবারের একমাত্র ছেলে হিসাবে আমার বাবা মা আমাকে এত বেশি ভালোবেসেছে যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। একটু একটু করে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হই। কলেজ জীবনটা আমার অন্য 8-10টা ছেলের মতো ছিল না, কারণ আমি ছোটোবেলা থেকে আমার পরিবারের আদর ভালোবাসায় তাদের গণ্ডির ভিতরে বড় হই। কিন্তু কলেজ জীবনে যাওয়ার পরে আমার মনে হলো কেমন জানি আমি একটা অন্যরকম জীবনে পদার্পণ করি। আমি আমার পরিবারকে খুব রিকোয়েস্ট করি যে আমি হোস্টেলে থাকবো। যদিও আমার আব্বা মা আমার এই কথায় সম্মতি দিচ্ছিল না, তারপরেও তাদেরকে অনুরোধ করে একটা পর্যায়ে আমি আমাদের কলেজের একটা হোস্টেলে থাকতে শুরু করি। সেখানে আমাকে গার্ড দেওয়ার জন্য আমার আব্বা 2 জন লোককে কন্টিনিউসলি আমাদের কলেজের মধ্যে রাখতো, আমাকে শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য। এই বিষয়টা তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগতে শুরু করে এবং আমি এটা বাবাকে বলি যাতে এটা বাবা উঠে এনে, কারণ এটা আমার কাছে ভালো লাগতো না। এরপর যে আমার আব্বা আমার কথা শোনে এবং আমাকে একটা স্বাধীন জীবনে পদার্পণ করতে দেয়। আমি সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়ি। একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার পরিবারের মানুষগুলো কেমন জানি আমাকে একটু হোস্টেল থেকে নিয়ে আসার জন্য খুবভাবে তড়িঘড়ি লেগে দিয়েছে যে আমাকে হোস্টেলে রাখবে না, আমাকে বাসায় নিয়ে আসবে, আমাকে বাসায় রেখে পড়াশোনা করাবে। কারণ আমি হোস্টেলে থাকলে তারা সবসময় টেনশনে থাকে, তারা দুশ্চিন্তায় থাকে, না যেন আমি কোনো বিপদে পড়ে যাই, আমার কোনো সমস্যা হয়। এই জন্য তারা আমাকে বাড়িতে আনার জন্য, মানে বাসায় আনার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। এক পর্যায়ে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি বাসার বাইরে এতদিন ধরে ছিলাম, যে কোনো সময় আমি বাসায় আবারও বন্ধু হয়ে যেতে পারি, আগের মতো এই খাওয়া দাওয়া, ঘুম আর পরিবারকে সময় দেওয়ার মতো আমার একটা জীবন হয়ে যেতে পারে। সেজন্য আমি আমার বন্ধুদেরকে বললাম যে দেখ, আমি তো বাসায় চলে যাব এবং কিছুদিন পরে হয়তো আমার পরিবার আমাকে বাসায় নিয়ে চলে যাবে,
আমাকে একটু বাইরে মুক্ত বাতাসে ঘোরার জন্য একটু সুযোগ দে। আমার একটু দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। আমার সব বন্ধুরা মিলে আমরা দূরে কোথাও ঘুরতে যাই, চল না। এরকম করে যখন আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করি, আমার বন্ধুরা তখন বললো যে চল আমরা সবাই মিলে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি, একটু কক্সবাজারে যাব। ওরকম একটা সিদ্ধান্ত আমি নিলাম। আমিও পরিবারকে বললাম যে আমি একটু আর কয়টা দিন, লাইক 1 সপ্তাহের মতো থাকি, এবং 1 সপ্তাহ পরে যখন সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হবে আমি তখন পরিবারে ফিরে আসব, কোনো সমস্যা নেই। এই কথা আমি আমার আব্বা আম্মাকে বলি। আব্বা আম্মাকে না জানিয়ে গোপনে আমি তখন আমার বন্ধুদেরকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা এবং আমার খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে কক্সবাজার। আমি এখানে বেশ কয়েকবার গিয়েছিলাম, কিন্তু কোনোবারে এরকম বন্ধু বান্ধবের সাথে যাই নাই। সবসময় পরিবারের সাথেই গিয়েছিলাম, আমার আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন তাদের সাথেই যাইতাম। কোনো সময় ওরকম একা যাওয়া হয়নি। বাট সেই মুহূর্তটাতে আমি একাই কক্সবাজার ঘোরার জন্য যাই, বন্ধু বান্ধবদের নিয়ে কক্সবাজার ঘোরার জন্য যাই। তো আমরা টোটাল 9 জনের মতো যাই এবং 9 জন মিলে আমরা যাই কক্সবাজারে। আমরা 2টা রুম নেই, যদিও আমরা সবাই প্ল্যানিং করেছিলাম একটা রুমেই থাকবো, বাট রুমটা ছোট হওয়ার কারণে আমরা 2টা রুম নেই। এবং 2টা রুমের ভিতরে আমরা তখন বন্ধুরা একসাথে গিয়ে উঠে আমাদের প্ল্যানিং ছিল আমরা 5 দিনের মতো থাকবো, 5 দিন থাকবো। এভাবে আমরা 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে একদিন সন্ধ্যার পরে আমরা হচ্ছে বিচের পাড়ে বসে আছি। তখন কি জানি একটা অনুষ্ঠান হচ্ছিল কক্সবাজারে, এবং একটা আপনার রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান। তো সেখানে দেখা যায় কি যে কক্সবাজারের সব হোটেলগুলোই বুকিং, মানে কক্সবাজারে কোনো হোটেল খালি নাই, সব হোটেলগুলো একদম বুকিং। তো ওই সময় আমরা যখন বসে আছি হঠাৎ করে দেখলাম একটা মেয়ের দল, মানে 6টা মেয়ে একসাথে আসছে, এবং আসার পরে তারা বিচের সামনে অনেক ঘোরাফেরা করতেছে, এবং ওই মেয়েগুলো খুবই উৎফুল্ল ছিল, খুবই আনন্দিত ছিল। সম্ভবত তারা আজকেই আসছে এরকম একটা বিষয় মনে হলো। তো মনে হওয়ার পরে আমরা যেই টুলের মধ্যে বসে আছি কক্সবাজারের সাগর পাড়ে, আপনারা দেখবেন যে বেঞ্চগুলো আছে, শোয়াও যায় বসাও যায়, এগুলোর মধ্যে আমি ওই খাটের মধ্যে শুয়ে আছি। একটা পর্যায়ে একটা মেয়ে আসলো, এসে বলতেছে ভাইয়া এখানে তো কোনো বেঞ্চ খালি নাই, আমি তো বসতে পারতেছি না, আমার একটা বান্ধবী অনেক অসুস্থ হয়ে গেছে, আপনি কি একটু আপনাদের সিটটা খালি করে দিবেন, আমরা আমার বান্ধবীকে এখানে একটু বসাবো। তো আমরা তখন 3 জনের মতো ওখানে বসা ছিলাম। মেয়েটা এটা বলা মাত্র আমি তখন বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন না। আমি তখন উঠে গেলাম, এবং উঠে যাওয়ার পরে আমার বন্ধুরা উঠে গেল। তখন একটা মেয়েকে আইনে আমার ওই বেঞ্চের উপরে শোয়াইলো, ওইখানে শোয়ানোর পরে আমি বললাম যে ওনার তো অবস্থা খারাপ এবং দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। মেয়েটা অনেক রোগাট, একটু অসুস্থ টাইপের ছিল আর কি, একটু শুকনা টাইপের। তো আমি বললাম যে মেয়েটা তো অনেক অসুস্থ মনে হচ্ছে, একটা কাজ করুন আপনারা রুমে নিয়ে চলে যান, রুমে নিয়ে যান, কারণ এখানে থাকলে তো মানুষের এরকম চিৎকার চেঁচামেচিতে তার ঘুম হবে না, যদি সে রুমে যায় তাহলে একটু ঘুমাইলে হয়তো তার ভালো লাগবে। তো সেখান থেকে একটা মেয়ে, পুনম নামের, ওই মেয়েগুলোর মধ্যে মেয়েটা আমাকে বলতেছে ভাইয়া রুমে কীভাবে নিব, আমরা তো কোনো রুমে পাই নাই। আমি বললাম ও মা এটা কী বলেন, কোনো রুম পান নাই, আপনারা কখন আসছেন? বলে আমরা আজকে আসছি, এবং আসার পরে প্রায় প্রতিটা হোটেলে আমরা ঘুরেছিলাম রুমের সন্ধানে, বাট কোথাও কিন্তু আমরা রুম পাই নাই, এবং রুম না পাওয়ার পরেই আমরা বিচের পাড়ে সময় কাটাচ্ছিলাম। তাই আমি বললাম তো ঠিক আছে, এখন রুম পান নাই তাহলে আপনারা রাতে কোথায় থাকবেন, আপনি কি সারা রাত বিচের পাড়েই থাকবেন? বলে হ্যাঁ আমরা সারা রাত এখানেই থাকবো, এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই, যেহেতু আমরা রুম পাই না আমাদেরকে এখানে রাত যাপন করতে হবে। আমার ভিতরটা তখন খুব খারাপ লাগার পরে আমি বললাম যে আপনারা কয়জন? ওরা বললো আমরা ভাইয়া 5 জনের মতো আছি। তাই আমি বললাম আমাদের তো 2টা রুম, তা আমরা একটা রুম আপনাদের জন্য ছেড়ে দিতে পারি, আপনারা যদি ওইখানে থাকতে চান। মেয়েটা বললো ভাইয়া তাহলে তো খুবই সুবিধা হয়, আমাদের জন্য যদি আপনারা একটা রুম ছেড়ে দেন, আমার বান্ধবীটা অনেক অসুস্থ, বিশেষ করে ওর জন্য হলেও। আমি তখন আমার বন্ধুদেরকে বললাম যে ঠিক আছে বন্ধুরা, একটা কাজ করি, এই মেয়েগুলোর জন্য আমরা একটা রুম ছেড়ে দিই, কারণ মেয়েটা অসুস্থ একটা মেয়ে, তো এই সহানুভূতিটুকু আমরা দেখাই। তো সব বন্ধুরা আমার উপরে খেপে গেল, দূর বেটা মজা করার জন্য আসলাম, 2 রুমে মিলে আমরা থাকবো, মজা মাস্তি করবো, এখন সবাই মিলে এক রুমে থাকবে, এক রুমে কি থাকা যাবে? এবং আমি বললাম রুমের মধ্যে তো এসি আছে, সমস্যা না, আমরা গেচাগেচি করে শুয়ে থাকবো না, আমরা তো অনেক পোলা পাই। তো যাই হোক, এরপর আমরা একটা রুম ছেড়ে দিলাম ওদের জন্য। তো মেয়েগুলো তখন ওই একটা রুমের ভিতরে উঠলো। উঠার পরে রাতে বেলা আমরা অনেক মজা টজা করতেছি, অনেক মাস্তি করতেছি। হঠাৎ করে আমার বন্ধুরা বলে উঠলো যে দেখ না, অসুস্থ মেয়েটাকে দেখে আসি, মেয়েটার কী অবস্থা, মানে তার টার্গেট হচ্ছে ওই মেয়েদের রুমে যাওয়া, মানে মেয়েদের রুমে যাবে। তো আমি বললাম যে দেখ এটা ভালো দেখায় না, আমরা ওদেরকে খুব ভালো করে চিনিও না, জায়গা দিয়েছি এতটুকুই ভালো, এত সহানুভূতির দরকার নেই। আমার বন্ধু বলে দূর বেটা ওদের রুমে যাব, এই বলে তখন উঠে গেল। উঠে গিয়ে মেয়েদের দরজা নক করতে শুরু করলো। তো মেয়েরা তখন দরজা খুললো, খোলার পর আমার বন্ধু আর আসতেছে না, মানে ওই মেয়েদের রুমে গিয়েও আড্ডা টাড্ডা মারতেছে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। ও যখন আর আসে না তখন আমিও খুব একটু বিভাগে পড়ে গেলাম, কী ব্যাপার ও আসতেছে না কেন। আমিও তখন কৌতূহলবশত মেয়েদের রুমের সামনে গেলাম, যাই দেখতেছে ও মেয়েদের রুমের ভিতরে সোফা আছে, ওইখানে বসে মেয়েদের সাথে আড্ডা মারতেছে। আমিও তখন গেলাম, এবং যাওয়ার পরে একে একে আমার যে বন্ধু যারা ছিল সবাই তখন একইভাবে মেয়েদের ওই রুমে চলে গেল।
আমরা সারাটা রাত ওই রুমের ভিতরে আড্ডাবাজি করলাম এবং এই মেয়েগুলোর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল, ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। এরপর থেকে আমরা সবাই মিলে মানে এই 5টা মেয়ে সহ আমার সব বন্ধুরা মিলে আমরা একই সাথে বাকি ওই 3টা দিন কাটালাম এবং খুবই মজা মাস্তি আনন্দ ফুর্তি করলাম, খুব ভালোভাবেই সময়গুলো কাটালাম। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটার পরে এখানে যে একটা মেয়ে ছিল পুনম নামের, এখানে তো অনেকগুলোই মেয়ে ছিল, বাট এরই মাঝে এই পুনম মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল এবং এক কথায় মেয়েটাকে আমার খুব ভালো লাগে। মানে তার লুকিং, তার কথাবার্তা সব কিছু খুবই আমাকে মানে মেয়েটার প্রতি আমাকে আকর্ষণ করে তুলেছে। মেয়েটা দেখতে অতটা লম্বা ছিল না, একটু খাটো করেছিল, বাট শরীরের রং একদম লালসে ছিল, একেবারে লাল দেখতে ছিল এবং খুবই ভালো লাগা। ওর মুখের ফেস কাটিং অনেক সুন্দর ছিল, ওর চুলগুলো অনেক লম্বা ছিল। এক কথায় মেয়েটাকে আমার খুবই ভালো লাগলো, অত্যাধিক ভালো লাগলো। এবং লাগার পরে সেখান থেকে আমি মেয়েটার ফোন নাম্বার নিয়ে গেলাম, শুধু ওই একটা মেয়ের ফোন নাম্বারে আমি নিলাম। এরপর আমরা একসাথেই কক্সবাজার থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। একইভাবে তারাও আমাদের সাথে রওনা দিল। আর যে মেয়েগুলো আমাদের সাথে উঠেছে তারা সবাই চিটংয়ে নেমে গেল, আমরা তখন ঢাকায় চলে গেলাম। আমার বাকি বন্ধুরা অন্য কোনো মেয়েদের নাম্বার নিয়েছে কি নেয়নি সেটা আমি জানি না, কিন্তু আমি ঢাকায় পৌঁছানোর পর থেকেই সবসময় পুনমের সাথে কথা বলতাম। আমি দেখতে শুনতে আসলে খুব বেশি একটা সুন্দর ছিলাম না, আমি সম্পূর্ণ কালো বর্ণের ছিলাম, ব্ল্যাক ছিলাম এবং আমি অনেকটাই খাটো ছিলাম। বর্তমান সময়ে পছন্দ করার মতো কোনো ছেলে কিন্তু আমি ছিলাম না। দেখতে শুনতে অনেকটা কুৎসে ছিলাম, বাজে চেহারা ছিল। এই জন্য আমার আসলে নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগতো কোনো মেয়েদের সাথে কথা বলতে, বা খারাপ লাগতো, কারণ আমি দেখতে শুনতে ভালো ছিলাম না। কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম যে পুনম আমার সাথে খুব আগ্রহ নিয়ে কথা বলে। মানে আমি যে দেখতে শুনতে ভালো না বা আমার চেহারা সুন্দর না, এই নিয়ে তার মনে কোনো রকমের মানে দ্বিধাদ্বন্দ্ব না, খুব ভালো করে আমার সাথে কথা বলে। তো আমার স্কুল জীবন, কলেজ জীবন পার হওয়ার পরে শুধুমাত্র ওই একটা মাত্র মানুষ পুনম যে আমাকে পছন্দ করেছে বা আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে। আমার চেহারা সুন্দর না, আমি দেখতে কালো খাটো, এবং এই নিয়ে তার মনে বিন্দুমাত্র পরিমাণেরও কোনো কষ্ট ছিল না। আমার সাথে সে খুব ভালো করে কথা বলে এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তখন আবার হোস্টেল থেকে বাসায় চলে যাই, মানে আমার পরিবার বাসায় নিয়ে যায়। তো বাসায় থেকে তখন আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এবং এরই মাঝে পুনমের সাথে আমার ফোনে কথা বলতে বলতে একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। আদৌ এটা ভালোবাসা কিনা আমি সেটা জানি না, কিন্তু ওর সাথে সবসময় কথা বলি, ও আমার সাথে কথা বলে। আমাদের দুজনের মাঝে অনেক জানাশোনা, বোঝাপড়া, অনেক মধুর সম্পর্ক। তো একটা পর্যায়েতে পুনম আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে ঢাকা চিটংয়ে আসো, আমাদের বাসায় একটু আসো। আমি কিন্তু আবার পুনমের আম্মুর সাথেও কথা বলছি, তিনি একটা গভর্নমেন্টে চাকরি করতো, সরকারি চাকরি করতো। তো আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের বাসায় আসো, এসে আমার আম্মুর সাথে একটু কথা বলো, আম্মু তোমাকে অনেক পছন্দ করে। তো এইভাবে বলার পর তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর আমি তখন পরিবারকে বুঝিয়ে বললাম এক বন্ধুর সাথে দেখা করতে যাব চিটংয়ে। এটা বলে আমি তখন আমাদের যে গাড়ি ছিল ওই গাড়ি নিয়েই দেন আমি তখন চিটংয়ে আসি। আসার পরে পুনমদের বাসায় উঠে, ওরা 3তলা একটা বাড়িতে থাকতো চিটংয়ের একটা জায়গায়। তো 3তলা ওই বাড়িতে উঠে এবং ওদের ঘরটা খুব সাজানো গোছানো ছিল, খুবই সুন্দর ছিল। এরই মধ্যে কিন্তু আমি এই বিষয়টা জানি যে পুনমের বাবা নাই, পুনমের বাবা মারা গেছে এবং পুনমের মা আর পুনম একই সাথে একটা বাসার মধ্যে থাকে। পুনমের মা একটা সরকারি চাকরিজীবী, কোথাও সরকারি দপ্তরে উনি চাকরি করে, বাসার মধ্যে পুনম অতটুকুই। এবং পুনমের মায়ের একমাত্র সপ্ত পুনম, এবং পুনমকে নিয়ে উনি ওনার ভবিষ্যৎ গোটাতে চায়। বাসা আসার পরে পুনমের মা আমার সাথে খুবই ভালো করে ব্যবহার করলো, একেবারে নিজের সন্তানের মতো আমাকে আদর যত্ন করলো। আমার জন্য টেবিল ভর্তি খাবার, মানে একদম রাজকীয়ভাবে তারা আমাকে সম্বর্ধনা জানালো। খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা হয়ে গেল। আমি তখন বললাম, আন্টি আমি তো সারাদিন ছিলাম, এখন চলে যাই। উনি বলে, না বাবা, তোমাকে আজকে রাতে থাকতে হবে। এটা ভালো দেখায় না, রাতের বেলায় থাকবো, বিষয়টা আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। উনি আমাকে বলে, না অবশ্যই থাকবা, কেন থাকবা না, তুমি আমার ছেলে না। আর দেখো তোমার তার আব্বা আম্মাকে ফোন করে বলে দিই যে তুমি আজকে আমার বাসায় থাকবা। না না, আপনি বলার প্রয়োজন নাই, আমিই বলি। দেন আমি তখন আমার আব্বা আম্মাকে ফোন করলাম এবং তাদেরকে রিকোয়েস্ট করলাম, যদিও তারা আসলে রাজি হচ্ছিল না এভাবে অপরিচিত কারো মানে আমার ফ্রেন্ডের বাসায় থাকাটা তারা গ্রহণ করতেছিল না। তো যেভাবেই পারছি আমি তাদেরকে বুঝাইছি। অনেকটা বোঝানোর পরে একটা পর্যায়ে আব্বা আম্মা তখন রাজি হলো যে ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি ওদের ওখানে থাকলাম। রাত 10টার দিকে খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। খাওয়া দাওয়া সম্পূর্ণ করার পরে তো পুনঃ আমাকে বলতেছে, সাদে যাবা, এরকম করেই বলতেছে। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ চলো যাওয়া যায়। পরে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে ওদের ওই ছাদ বাগান আছে, যদিও ওরা এখানে ভাড়া থাকতো, ভাড়া বাসা। তো ছাদের মধ্যে অনেক ফুলের গাছ টাছ আছে, খুবই সুন্দর। ওইখানে বসলাম। আর সেদিন চাঁদের আলোটা অনেক সুন্দর ছিল, একেবারে প্রখর চাঁদের আলো ছিল।
ওখানে বসার পরে তখন পুনমের সাথে কথাবার্তা বলতেছি, আড্ডাবাজি করতেছি। এমন করতে করতে কখন যে রাত প্রায় 2টা বেজে গেছে আমি বুঝতেই পারি নাই। মানে 4-5 ঘন্টার সময় কিভাবে কেটে গেল আমার মাথায় আসতেছিল না। 2টা যখন বেজে গেল আমি তখন পুনমকে বললাম যে অনেক রাত হয়েছে, আমি চলে যাই, চলো আমরা নিচে গিয়ে ঘুমাই। আমাকে বলে এখন তো গভীর রাত, পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে, শান্ত পৃথিবীর মধ্যে শুধু তুমি আমি জেগে আছি। তোমাকে একটা রিকোয়েস্ট করবো এবং একটা প্রশ্ন করব তোমাকে। আই হোপ যে তুমি এই মুহূর্তে আমার কাছে মিথ্যা বলবা না, সত্যি উত্তরটাই আমাকে দিবা। আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, কারণ আমরা দুজনেই খুব ভালো বন্ধু, এবং কেন দিব না, বলো কী হয়েছে। আমাকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? কথাটা শোনার পরে আমার ভিতরে জানি হঠাৎ করে কেমন একটা বিষয় নাড়া দিয়ে উঠলো। আসলে কিন্তু আমি ওকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। তো আমার যে চেহারা বা আমি দেখতে যেরকম মানুষ, সেইভাবে কোনো মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসাবে পাওয়াটা এটা আসলে ভাগ্যের বিষয় ছাড়া আর কিছুই না। তো আমি জানি আমি যদি পুনমকে প্রপোজাল দিই বা ওকে বলি যে আমি ওকে ভালোবাসি, ও সম্ভবত আমার এই জিনিসটা গ্রহণ করবে না বা খুব ভালোভাবে আমার এই কথাটাকে নিবে না। এটা মনে করে আমি তখন বললাম যে দেখো, আমরা তো অনেকেই অনেক কিছু ভালোবাসি, যেমন আকাশে জ্বলতে থাকা চাঁদকেও তো আমি ভালোবাসি, তো চাইলে কি আর চাঁদকে পাওয়া যায়? ও তখন আমাকে বললো চাঁদকে চাইলে তো তুমি ধরতে পারবা না, কিন্তু আমাকে চাইলে তো ধরতে পারবা। যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, সেটাকে তো নিজের করে নেওয়াও যায়, তাই না? আমি তখন বললাম পুনম শোনো, তুমি রাগ করো না, আমি তোমাকে একটা কথা বলি। আমার সাথে যদি তুমি হাঁটো তাহলে সবাই বলবে যে বাঁদরের গলায় মুক্তার মালা, বাঁদরের গলায় মুক্তার মালা বলবে, বলবে আমার গলায় তুমি মুক্তার মালা হয়ে ঝুলে আছো। এটা হয়তো অনেকেই বলবে, এটা আমি নিতে পারবো না। তুমি দেখতে শুনতে যতটা সুন্দর এবং তুমি যতটা কিউট টাইপের একটা মেয়ে, তুমি তোমার মতো করে যে কোনো ভালো একটা ছেলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করতে পারো এবং তাকে বিয়ে করতে পারো, যে কিনা দেখতে অনেক লুকিং অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম হবে, এরকম কাউকে। তুমি আমাকে কেন পছন্দ করবা? আমাকে বলে জানো, এই সমাজে ছেলেরা যত বেশি হ্যান্ডসাম হয় তারা তত বেশি খারাপ হয়, তারা তত বেশি খারাপ হয়। আমার ছোটোবেলা থেকে আমার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটাকে শুধু আমিই ভালোবাসবো, আমি যে মানুষটাকে পছন্দ করব সেই মানুষটাকে শুধুমাত্র আমিই পছন্দ করব। তুমি যেহেতু নিজেই বুঝেছো যে তোমার চেহারা দেখতে এরকম, তো সেক্ষেত্রে আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই। আর আমি যদি তোমার সাথে সম্পর্কে জড়াই তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার দৃষ্টিতেই তুমি হবা পৃথিবীর রাজপুত্র, রাজকুমার, যাকে আমি ভালোবাসবো, তোমার দিকে অন্য কোনো মেয়ে তাকাবে না। আর আমিও শিওর যে আমার মতো একটা মেয়েকে পাওয়ার পরে তুমি আর অন্য কোনো দিকে তাকাবা না, আমাকে নিয়েই তুমি তোমার জীবনটা কাটিয়ে দিবা। এই জন্য সর্বোপরি একটা সত্যিকারের ভালোবাসার আশায়, একটা সত্যিকারের ভালোবাসার জন্য আমি তোমার হাতটা ধরতে চাই এবং তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। এরকম করে ও যখন আমার হাতটা ধরলো, আমার শরীরটা জানি তখন কেমন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম না আমার ভিতর কী হলো। আমার মুহূর্তে চোখে জল এসে গেল যে এরকম করে কেউ কখনো ভালোবাসার প্রস্তাব আমাকে করেনি, এবং আমি আমার জীবনে এমন সুন্দরী কোনো একটা মেয়েকে ভালোবাসতে পারবো এটা আমি জীবনে কখনো কল্পনাও করিনি। তো যেহেতু এরকম একটা মেয়েকে আমি আমার জীবনের লাইফ পার্টনার হিসেবে পেয়ে গেলাম, এটা তো আমার কাছে পৃথিবীতে বসেই স্বর্গের সুখ পাওয়ার মতো অবস্থা। এরপরেই পুনমের সাথে শুরু হয়ে গেল আমার মিষ্টি প্রেমের একটা খুনসুটির সম্পর্ক। আমরা দুজনকে অত্যাধিক ভালোবাসি। 1 মিনিট কেউ কারোর সাথে কথা না বললে থাকতে পারি না, গলা শুকিয়ে যায় এবং কেমন জানি মনে হয় যেন খোলাকাটা মুরগির মতো লাফালাফি করতে থাকি একজন আরেকজনকে একটা পলক না দেখলে। এক গভীর ভালোবাসায় আমার জীবন থেকে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। 2-3 মাস পরেই পুনম একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে রিয়াদ, তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে একটু হেল্প করতে পারবা, এবং বিষয়টা তুমি প্লিজ কোনো খারাপভাবে নিও না বা খারাপ কোনোভাবে নিও না, যদি পারো ভালোভাবেই নিও। আমি বললাম যে সমস্যা নাই, তো অবশ্যই ভালোভাবে নিব, কী হয়েছে, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আমার হবু বউ, সো তোমার কথা আমি কেন খারাপভাবে নিব, বলো কী হয়েছে। আমাকে বলে আমার আম্মা যেখানে চাকরি করে সেখানে আমার আম্মার এই সময়ে প্রমোশন হওয়ার কথা, কিন্তু সরকারিভাবে আমার আম্মুর প্রমোশন না হয়ে আমার আম্মুর যে জুনিয়র আছে সেই জুনিয়র আমার আম্মার সিনিয়র হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আম্মু আজকে 2-3 দিন খুব কান্নাকাটি করতেছে। আম্মুর মনটা অনেক খারাপ। আম্মু কিন্তু আম্মুর মানে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারতেছে না, আম্মুর মনটা অনেক বেশি খারাপ। তো আমি তখন বললাম যে কেন, কী হয়েছে? তো বললো যে এই ঘটনা, আমাকে বিস্তারিত সব কিছু ডকুমেন্ট বা পেপার সব কিছু পাঠাইলো। তো আমি তখন বললাম যে দেখো, আমি তো কোনো সরকারি চাকরিজীবী না বা সরকারি কর্মকর্তা না, আমি তো ওভাবেই তোমার আম্মার জন্য কোনো কিছু করতে পারবো না। তখন সে আমাকে বলে হ্যাঁ এটা সত্য যে তুমি সরকারি কোনো চাকরিজীবী না, তুমি কিছুই না, কিন্তু তোমার বাবা তো বাংলাদেশের নাম করা একজন ব্যক্তি বা পরিচিত একটা মুখ, এবং তিনি যদি চেষ্টা করে
মানে তিনি চাইলে তো মোটামুটি আমার আম্মাকে একটু সুপারিশ করে একটা ভালো অবস্থানে আমার আম্মুর জন্য দিতে পারবে। আমার আম্মুর উপরে অবিচার করা হচ্ছে, একজন রাজনীতিবিদ হিসাবে কি তোমার আব্বা আমার আম্মুর এই উপকারটা করতে পারে না? আমি তখন চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, পুনমের কথা তো সম্পূর্ণ ঠিকই আছে, এটা তো খুব ভালো একটা কথা। দেন আমি তখন বললাম যে অবশ্যই, তুমি তো আমাকে খুব ভালো একটা আইডিয়া দিয়েছ, আমি বিষয়টা নিয়ে কালকে সকালে আমার আব্বুর সাথে কথা বলবো। তো তখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, চিরঙের ঢাকার একটি ইউনিভার্সিটিতে পড়তাম। দেন আমি তখন আব্বুকে বিষয়টা জানাইলাম যে আব্বু দেখো এই ঘটনা, জি এরকম একটা ঘটনা ঘটছে, তুমি কি এখানে কোনো হেল্প করতে পারবে কিনা? ওই মহিলার নাম ছিল ফারবিন আক্তার, মানে পুনমের আম্মার নাম ছিল ফারবিন আক্তার। তো আমার আব্বা পেপারগুলো ডকুমেন্টগুলো সব কিছু দেখলো, দেখে আমাকে বলতেছে যে পারবিন আক্তার মহিলাটা কে, মানে কে এই মহিলা? আমি বললাম যে বাবা এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মা, ও আমার একটা ফ্রেন্ডের মা আমার কাছে সাহায্য চাইছে, এখন বাবা তুমি এটাতে কোনোভাবে কোনো কিছু করতে পারবে কিনা? আমার আব্বা বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমি বিষয়টা নিয়ে সেই দপ্তরের যারা সিনিয়র লেভেলে আছে আমি তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের পরিচালকদের সাথে কথাবার্তা বলবো। আমার আব্বা তখন ওইখানকার প্রশাসনের সাথে বা ওইখানে যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদের সাথে কথাবার্তা বলে, এবং পুরো এক সপ্তাহের মাথায় সেখানে ওই মহিলার প্রমোশন না হয়ে ডিরেক্টলি প্রমোশন হয় পুনমের আম্মুর। এবং পুনমের আম্মুর প্রমোশন হওয়াতে পুনমের আম্মু অত্যাধিক খুশি হয়, মানে অনেক বেশি খুশি হয়। এবং তিনি আমাদের ঢাকার বাসায় মিষ্টি নিয়ে আসে, পুনমকে নিয়ে আসে, এবং অনেক বেশি আমাদের পারিবারিক একটা মধুর সম্পর্ক পুনমদের সাথে শুরু হয়ে যায়। আমাদের বাসায় আসে, আমার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে ফোনের মাধ্যমে, এমনি মোটামুটি অনেকটা ভালো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় আমরা। সেই মুহূর্তে আমি জানি না হঠাৎ করে পুনম আমাকে বলতেছে যে আমি যাতে আমার পরিবারের কাছে পুনমকে বিয়ে করব এই কথা যাতে জানে, মানে আমরা যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এভাবে ফোনে কথা বলতেছি, দেখা করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, এটা তো আসলে ভালো দেখাচ্ছে না, সমাজও খারাপভাবে দেখছে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা ভালো না। তো আমাকে বলতেছে তুমি তোমার পরিবারকে বলো যে তুমি আমাকে বিয়ে করবা, আমরা দুজনে একটা বিবাহ বন্ধনের মধ্যে জড়াইতে চাই, মানে বিবাহ বন্ধনে যেতে চাই। তো আমি বললাম যে হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা খুবই ভালো কথা, আচ্ছা ঠিক আছে আমি দেখা যাক কী করে যায়। তখন তো আমি গ্র্যাজুয়েশন করি নাই, মাত্র পড়াশোনা করতেছি, অনার্সে পড়তেছি। তো পরিবারকে এখন বিয়ের কথাটা বলবো বা কেমন করে বলতে অনেক লজ্জা লাগতেছে। তা আমাদের বাসায় আমার এক দূর সম্পর্কের মামা থাকতো, যদিও আমাদের পুরো বিল্ডিংয়ে আমাদের অনেক আত্মীয় স্বজনরাই থাকতো যারা আমাদের দূর সম্পর্কের আত্মীয় স্বজন ছিল। সেখানে আমার দূর সম্পর্কের এক মামা ছিল, ওনার নাম হচ্ছিল বকুল মামা। তো বকুল মামার সাথে আমার সম্পর্কটা মোটামুটি খুবই ভালো ছিল, খুব ভালো একটা সম্পর্ক। আমি তখন প্রথমে বকুল মামাকে বিষয়টা বললাম, আমি পুনমের বিষয়টা বলি নাই, শুধু বললাম যে মামা আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, মেয়েটাকে অনেক পছন্দ করি, ভালোবাসি, তো আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, এভাবে ওর সাথে আমি হারাম সম্পর্কে থাকতে চাই না, একটা হালাল সম্পর্কে যেতে চাই। এই কথা বলার পরে আমার মামা বললো যে ঠিক আছে আমি তোমার মায়ের সাথে বিষয়টা আলোচনা করব। মামা তখন মাকে বিষয়টা জানালো। একইভাবে মা তখন আমাকে জিজ্ঞেস করলো যে মেয়ের পরিবার সম্বন্ধে বা কি আসল বিষয় মেয়ের পারিবারিক সম্বন্ধকে। তো আমি তখন আম্মাকে সব কিছু খোলাখুলিভাবে বললাম যে মেয়ের নাম হচ্ছে পুনম, এই ফারবিন আন্টির মেয়ে চিটংয়ের, এই সব কিছু আমি আম্মাকে বললাম। এবং বলার পরে কেমন জানি আম্মু মুখটা একটু কালো করে ফেললো, মনে হলো যেন আম্মু বিষয়টা গ্রহণ করতে পারলো না, এরকমটা মনে হলো। এবং একইভাবে আম্মু তখন এই বিষয়টা নিয়ে প্রায় 3 দিন কেটে গেল, আমার সাথে আর কোনো কথা বলে না যে কি হলো না হলো বা আমি একে বিয়ে করব বা বিয়ে করাবে কি করাবে না, মানে আম্মু কোনো বিষয় নিয়ে আর আমার সাথে কোনো কথা বলে না, মানে পুনমদের বিষয় নিয়ে আর কোনো কথাই নেই। এভাবে 3টা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম দুপুরবেলা যে আম্মু আমি যে তোমাকে পুনমের বিষয়টা বললাম, তুমি বললা যে আব্বুর সাথে আলোচনা করে আমাকে বলবা, কিন্তু বেশ কয়েকদিন তো কেটে গেল, তুমি তো এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বললা না, মানে কেন বললা না, তার কারণ কি? আমার আম্মু তখন আমাকে বলতেছিল যে দেখ রিয়াদ, আমি তোকে একটা কথা বলি, এইসব বিষয় নিয়ে কোনো কথা বলিস না, এবং আমাদের পরিবার কখনো এতটা নিম্নবিত্ত কোনো পরিবারে গিয়ে তোকে বিয়ে করাবে না। মানে আম্মুর কথা শুনে যেটা আমি ক্লিয়ার হয়ে গেলাম যে পুনমকে আমার আম্মু বিয়ে করাবে না বা পুনমকে আমাদের পরিবার মেনে নেবে না, কারণ তারা অনেক নিম্নবিত্ত। কারণ পুনমের মা একজন সরকারি চাকরিজীবী, আমাদের পরিবারের সাথে যায় না, কারণ আমার বাবা খুব রিচ একজন ব্যক্তি, আমার পরিবারের একমাত্র সন্তান আমি। তখন ডিরেক্টলি বললো যে না, পুনমকে আমাকে বিয়ে করাবে না। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে আমরা তো দুজনেই খুব ভালো একটা সম্পর্কের মাঝে আছি, এখন বিয়ে দেবে না, এটা তো হতে পারে না। পুনমের সাথে তখন আমি ফোনে কথা বলে ওকে জিজ্ঞেস করি যে দেখো এই ঘটনা, আম্মু তো আসলে বিষয়টা মেনে নিচ্ছে না, আব্বুও মেনে নিচ্ছে না, আমি কী করব। ও তখন নিজেও খুব মন খারাপ করে যে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব, এই সেই, ও খুব কান্নাকাটি করে, আমারও অনেক মনটা খারাপ হয়ে যায়। তো আমি তখন ইশারা ইঙ্গিত আমার পরিবারকে বোঝানোর জন্য চেষ্টা করি যে আমি পুনমকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কোনোভাবেই গ্রহণ করব না, আমি তার সাথেই সারাটা জীবন থাকতে চাই। এই বিষয়গুলো আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু
আমি দুর্ভাগ্যর বশত আমার পরিবারকে আমি ওভাবে বুঝাইতে পারি না। আমার পরিবার আমার কোনো কথাই শোনে না এবং আমার এই কথাগুলোতে তারা কোনোভাবে মূল্যায়ন করে না, কোনোভাবে মূল্যায়ন করে না। এদিক দিয়ে পুনম আমাকে প্রচুর প্রেশার দিচ্ছে যে দেখো তুমি প্লিজ আমাকে বিয়ে করো, এবং একটা পর্যায়ে পুনম আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুমি আমাকে বিয়ে করো, তোমার আব্বা আম্মাকে তো জানানোর প্রয়োজন নাই, কারণ তুমি প্রাপ্তবয়স্ক একটা ছেলে, তোমার বয়স হয়েছে, তুমি অনার্সে পড়তেছো, তুমি তো আর ছোটো না, সো তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো, তুমি আমাকে বিয়ে করে ফেলো এবং এই আমার বিয়ের বিষয় নিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কোনো আলোচনা করার দরকার নেই। আমি তখন আমার আশেপাশের কয়েকটা বন্ধুদের সাথে বিষয়টা আলোচনা করি, যারা পুনমকে মোটামুটি চিনে জানে, তারা তখন সবাই বলতেছে যে হ্যাঁ অবশ্যই ঠিক আছে, যেহেতু পুনম তোকে পছন্দ করে বা পুনম দেখতে শুনতে অনেক সুন্দরী একটা মেয়ে, তাহলে সমস্যা নেই, তুই পুনমকে বিয়ে করে ফেল। এইখানে তোর আব্বু আম্মুকে জানানোরও কোনো প্রয়োজন নেই, তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমি আমার বন্ধুদের মতে তখন একদিন পুনমকে ঢাকায় ফোন করে নিয়ে আসি। পুনম ঢাকায় আসে। ঢাকায় আসার পরে আমি তখন গোপনে গোপনে পুনমকে বিয়ে করে ফেলি, মানে গোপনে পরিবারকে না চিনিয়ে তখন বিয়ে করি। এবং বিয়ে করার পরে পুনম তখন চিটংয়ে থাকতাম, আমি তখন ঢাকায় থাকতাম। তো বিয়ে হওয়ার পরে আমি খুব দ্রুতই চিটংয়ে চলে যেতাম, মানে বারবার চিটংয়ে যাইতাম। এবং এই বিষয়গুলো আমার পরিবার তখন কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে আমার কোনো না কোনো একটা সম্পর্ক, যেহেতু পুনমের সাথে সম্পর্ক আছে, আমি পরিবারকে জানাইছি আগে যাকে বিয়ে করতে চাই। তো এখন যদি আমি বারবার চিটংয়ে যাচ্ছি আসতেছি, পরিবার থেকে তখন তারা ডাউট করে ফেললো যে হয়তো আমি পুনমকে বিয়ে করে ফেলতে পারি বা আমি কোনো একটা খারাপ স্টেপ নিয়ে নিতে পারি, এটা পরিবার চিন্তা করলো। এবং এই কথাগুলো পরিবার চিন্তা করার পরে পারিবারিকভাবে তখন তারা ভাবলো যে তারা আমাকে বিয়ে করাই দিবে, আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করাই দিবে, যেহেতু আমি পুনমের কাছে যেতে না পারি বা পুনমের সাথে আমার কোনো সম্পর্ক না থাকে। পরিবারের সিদ্ধান্ত মতো আমাকে তখন বিয়ে করা। আমি তখন পরিবারকে বোঝাচ্ছিলাম যে দেখো আমি বিয়ে করব না, খুবভাবে পরিবারকে বোঝাচ্ছিলাম। কিন্তু আমার আব্বা তার মানে প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে তার বন্ধুবান্ধবদেরকে দিয়ে আমার বাবা তখন জোর করে আমার বিয়ে ঠিক করে ফেলে। যেদিন আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল এবং সেদিন রাতের বেলায় আমি তখন আমার পরিবার থেকে পালিয়ে যাই, এবং পালিয়ে আমি ডিরেক্টলি চিটংয়ে চলে আসি। এবং চিটংয়ে থাকি না, কারণ চিটংয়ে থাকলে আমার আব্বা যে কোনো সময় এসে পুনমদের বাসা আমাকে ধরে ফেলবে, কারণ আমার আব্বা পুনমদের বাসা চিনে। আমি তখন পুনমকে নিয়ে ডিরেক্টলি চিটংয়ে চলে যাই, ওখানে আত্মগোপনে যাই, লুকিয়ে যাই। এবং চিটগংয়ে চলে যাওয়ার আমি ইয়েতে চলে যাই, আপনার কক্সবাজার চলে যাই, চিটং থেকে কক্সবাজার চলে যাই। এবং কক্সবাজারে গিয়ে আমি ওখানে ওর সাথে থাকতেছি। 4 দিন পরেই আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখলাম না, কোনো কথাবার্তা বললাম না, আমি টোটালি আমার ফোন অফ করে রাখলাম। শুধু পুনম তার আম্মুর সাথে মাঝে মাঝে কথা বলতো। সেখান থেকে আমার পরিবার বুঝে গেছে যে আমি পুনমের সাথেই পালাইছি, আমি ওর সাথেই চলে গেছি। এবং একটা পর্যায়ে পুনমের মাকে আমার আব্বা থ্রেট দিল, ধমক দিল যে আমার ছেলেকে আমার কাছে এনে দাও বা আমার ছেলেকে তোমার মেয়ের কাছ থেকে এনে দাও, অন্যথায় তোমার চাকরি আমি রাখবো না, তোমাকে আমি চাকরিচ্যুত করে ফেলবো। প্রমোশন তো তোমার হয়েছে, তুমি এই চাকরিতেই থাকতে পারো না, তোমার চাকরি আমি ডিসমিস করে দিব। এবং এই বিষয় নিয়ে আমার আম্মাকে একটা নোটিশও, মানে পুনমের আম্মুকে একটা নোটিশ পর্যন্ত করা হয়। পুনমের আম্মু এবার কান্নাকাটি করতে শুরু করে, প্রচণ্ড কান্নাকাটি করে, এবং পুনমের কাছে কান্নাকাটি করে, আমার কাছে কান্নাকাটি করে। কারণ পুনমদের একমাত্র সম্বলই ছিল ওর মায়ের ওই চাকরিটা। চাকরি থেকে যে পরিমাণের স্যালারি পেত ওটি দিয়ে ওদের পরিবারটা চলতো আর কি। অন্য কোনো ইনকাম সোর্স ওদের পরিবারে ছিল না, আদার্স কোনো ইনকাম সোর্স নাই। এই জন্য ওরা আম্মু খুবই কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বলতেছে আমি এখন কি করব, কারণ এই চাকরিটাই তো আমার শেষ সম্বল, এছাড়া তো আমার কাছে আর কোনো কিছুই নেই। তো যদি মেহরবানি করে তোমরা কিছু একটা করো বা চলে আসো, এরকম করে পুনমকে বলতেছে। এবং আমিও খোঁজখবর নিয়ে যতটুকু বুঝতে পারলাম যে আমার আব্বা খুব দ্রুতই পুনমের আম্মাকে চাকরিচ্যুত করে ফেলবে এবং পুনমদের পরিবারের উপর আমার আব্বা একটা অ্যাকশনে যাবে। এই বিষয়টা আমি তখন বুঝতে পারি, এবং বুঝতে পারার পরে আমার ভিতরে তখন একটা জিনিস কাজ করতে শুরু করে যে আমার জন্য একটা পরিবার নষ্ট হয়ে যাবে, পুনমের মায়ের চাকরি চলে যাবে। ভিতরে তখন অনেকটা কষ্ট কাজ করে, এবং একটা পর্যায়ে আমি পুনমকে বললাম, তার সাথে আমি কোরআন শপথ করলাম, কোরআন মাথায় নিয়ে শপথ করে বললাম যে আমি জীবনে যদি কারোর সাথে সংসার করতে হয় সেটা আমি তোমার সাথেই করব, আমি কখনো অন্য কোনো মেয়ের সাথে জড়াবো না, অন্য কোনো সম্পর্কে যাব না, তুমি আমার উপরে বিশ্বাস রাখো। কারণ পুনম আমাকে খুব ভয় পাইতো, যদি আমি একটা দন্যার্থ পরিবারের সন্তান, আমার বাবার অগাধ টাকা পয়সা আছে, তো সেখানে হয়তো আমি অন্য কোনো সম্পর্কে চলে যেতে পারি বা পারিবারিক চাপে পড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলতে পারি, এই ভয়টা তার মনে খুব কাজ করতো। এই জন্য সে আমাকে বারবার বলতেছিল যে তুমি গেলেই হয়তো তোমার পরিবার অন্য কোথাও বিয়ে করাই দিবে, তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। খুবই কান্নাকাটি করতেছে। আমি বললাম তুমি কান্নাকাটি করো না এবং আমার উপরে বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি পরিবারে ফিরে যাচ্ছি, আমি আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলবো এবং আমি একটা সময় সব কিছু ঠিক করবো, প্লিজ তুমি একটু কোল ডাউন, একটু ঠান্ডা হও। দেন আমি তখন পুনমকে মোটামুটি ঠান্ডা করতে সক্ষম হই এবং পুনমকে ঠিকঠাক করার মতো আমি তখন পরিবারে ফিরে আসি।
এবং পরিবারে ফিরে আসার পরে আমার উপরে শুরু হয় বড় বড় নির্যাতন। যে পরিবারের মানুষগুলো, যে আব্বা আম্মা আমাকে এতটা ভালোবাসতো, এতটা আদর করতো, এতটা যত্ন করতো, এতটা স্নেহ করতো, সে আব্বা আম্মা এখন আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। খুব খারাপ ব্যবহার, খুবই খারাপ আচরণ। এবং পরিবারে আনার পর থেকে তারা কয়েকটা মাস একটু ভালো ছিল, এবং কয়েকটা মাস ভালো থাকার পরেই আমি যেটুকুন বুঝতে পারলাম যে তারা আমাকে অন্যত্রে বিয়ে করানোর জন্য খুবভাবে লেগে পড়েছে। এবং আমার মা অনেক হুজুর কবিরাজ খোনারদের কাছ থেকে পানি পড়া, তাবিজ পড়া, এটা সেটা এনে আমাকে দিচ্ছে। আমি যে খাটে ঘুমাইতাম, আমার বালিশের নিচে আমি তখন তাবিজ পাইতাম, যে বালিশের নিচে তাবিজ, তোমান, এটা ওইটা অনেক কিছু পাওয়া যেত। তো অনেক কিছু আমি পাইতাম, যে এটা কেন ওইটা কেন, অনেক কিছু আমি বাসার নিচে পাইতাম। তো আমি বুঝতে পারতাম যে আমার আম্মু অবশ্যই কিছু একটা করার জন্য চেষ্টা করতেছে, এবং কিছু একটা আম্মু অলমোস্ট করছে, যাতে আমি পুনমকে ভুলে যাই এবং পুনমের সাথে আমি কোনো সম্পর্কে না থাকি। এই জন্যে আমার আম্মা কিছু একটা আমার জন্য করছে। তো আমি চিন্তা করতাম যে হয়তো সব কিছু একটা সময় ঠিক হবে বা ভালো হবে, ওইটুকুনের উপরে আমি আশায় ছিলাম। কিন্তু সেখান থেকে পরিবার থেকে আমাকে সেই পুনরায় আবারও বিয়ের চাপ। যখন এইভাবে বিয়ের চাপ দেওয়া শুরু করলাম, আমি তখন পুনমের সাথে আমার ফোনে কথা হতো। আমি তখন তারে বললাম যে আমরা দেশের বাইরে কোথাও চলে যাব, তোমার আম্মার চাকরি যদি চলেও যায় তাতেও কোনো সমস্যা নাই, আমি বাসা থেকে এত পরিমাণে টাকা পয়সা নিয়ে পালাবো, এত পরিমাণে টাকা পয়সা নিয়ে যাব যে তোমার আম্মার চাকরি চলে গেলেও তোমরা সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবা, এই নিয়ে তোমাকে খুব বেশি একটা টেনশন করতে হবে না। পুনম তখন আমাকে বললো যে হ্যাঁ, তাহলে প্লিজ তুমি এরকম কিছু একটাই করো যাতে আমরা যাতে বাঁচতে পারি, যাতে দুজনে একসাথে থাকতে পারি। এবারে আমি আখের গোছাতে শুরু করলাম। পুনমকে পাসপোর্ট করালাম খুব ইমিডিয়েটলি 3 দিনের মধ্যে। আমিও খুব দ্রুত ঢাকাতে পাসপোর্টের কাজ সম্পূর্ণ করলাম, এবং পাসপোর্টের কাজ সম্পূর্ণ করে আমরা দুজনেই পাসপোর্ট জমা দিলাম কানাডান এম্বাসিতে জমা দিলাম। আমরা দুজনেই ম্যারিড, বিবাহিত। ওই ডকুমেন্ট সব কিছুতে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা ট্যুরে যাচ্ছি, ভ্রমণে যাচ্ছি, হানিমুনে যাচ্ছি, এরকম একটা এক্সকিউজ দেখে আমি তখন ট্যুরিস্টে ভিসা জমা দিলাম। এবং জমা দেওয়ার পরে যেহেতু আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো ছিল, আমার পারিবারিক অবস্থাও ভালো, আমার বাবার ব্যাকগ্রাউন্ড ভালো, এই সব কিছু বিবেচনা করে আমাকে তখন কানাডান এম্বাসি থেকে তখন আমাকে ভিসা দেওয়া হয়। তো যেদিন ভিসা আমাকে দেয় সেদিন আমি প্রচুর পরিমাণে টাকা পয়সা আমার ঘর থেকে আমি নিয়ে যাই, অনেক টাকা পয়সা ঘর থেকে নিয়ে যাই, গয়নাগাটি সহ অনেক কিছু আমি ঘর থেকে নিয়ে যাই। প্রায় কয়েক কোটি টাকার মতো আমি ঘর থেকে সরাই ফেলি, এবং যে কোনোভাবেই হোক আমি ওই টাকাগুলো কানাডাতে নিতে সক্ষম হই। কানাডাতে নিয়ে আমি তখন পুনমের সাথে কানাডায় চলে যাই, এবং সেখানে আমি যাওয়ার প্রায় আপনার 7 থেকে 8 দিন পরে আমার আব্বা সর্বপ্রথম পুনমের আম্মার উপরে অ্যাকশনে পুনমের আম্মুর চাকরিটা চলে যায়। উনি চাকরিচ্যুত হয়ে যায় এবং তাকে মামলা দিয়ে আমার আব্বা আটকায় রাখে। যখন মামলা মোকদ্দমা করে দেয় পুনমের আম্মুর নামে, তখন আমি আর পুনম তখন কানাডাতেই পড়ে আছি। ওভাবে প্রায় 4 মাসের মতো কেটে যায়। 4টা মাস অতিবাহিত হওয়ার পরে আমরা দুজনে ওখানে পড়ে আছি। আমার আম্মু তখন খুব কান্নাকাটি করতেছে। আমার আম্মু তো আমাকে অনেক ভালোবাসে। আম্মু আব্বুকে বলতেছে যে এটা হতে পারে না, যে কোনোভাবেই হোক তুমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসো, আমরা সম্পর্ক মেনে নেব, এবং আমার ছেলে যে মেয়েকে ভালোবাসছে ওই মেয়ের সাথেও থাকবে সারা জীবন, ওই মেয়েকেও বিয়ে করছে, ওই মেয়ের সাথে পুরোমকে মেনে নিব, তুমি প্লিজ। আমার আম্মু খুবই প্রেশার দেয় আব্বাকে, এবং আব্বাকে প্রেশার দেওয়ার এক পর্যায়ে আব্বা তখন আমাকে ফোন করে বললো যে ঠিক আছে আমি সম্পর্ক মেনে নিলাম, যে তুই পুনমকে নিয়ে। পুনম তখন আসতে রাজি হয় না। ও বলে যে না, আমি যাব না, ওইখানে গেলে হয়তো কোনো একটা সমস্যা হতে পারে বা কিছু না কিছু একটা হতে পারে। পরে আমি ওকে খুবভাবে বুঝালাম যে তুমি চলো, কিছুই হবে না। পরে বুঝিয়ে শুনে আমি তখন প্রায় 1 বছর পরে, কানাডায় 1 বছর থাকার পরে আমি পুনমকে নিয়ে পুনরায় বাংলাদেশে আসি। যখন বাংলাদেশে আসার পরে আমার আব্বা তখন সব কিছু মেনে নিয়েছে, কিন্তু ওভাবে কোনো অনুষ্ঠান করে নাই। ধরেন হয় না যে পারিবারিকভাবে, আমি যেহেতু পরিবারের একমাত্র ছেলে, ধুমধাম করে আয়োজন করে ফুর্তি করে অনেক কিছু করে বিয়ে দিবে, ওরকমভাবে কিন্তু আমার বিয়েটা হয়নি। যেহেতু মাত্র আমাদের পারিবারিক কিছু লোকজনদেরকে আমার আব্বা খুব ছোট করে আর কি, নিজের মনের ভিতরে তো কষ্ট চাপা, সেই কষ্ট থেকে যতটুকু পেরেছে ততটুকু করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে, এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে তখন আমি পুনমের সাথে আমার সাংসারিক জীবন, মানে আমার বিবাহিক জীবন তখন শুরু হচ্ছিল। একসাথে আমরা থাকতেছি, সব কিছুই করতেছি। এভাবে পুনমের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না। তার না হওয়ারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি পুনমকে সন্তান নিতে মানা করতাম, মানে ভেবে নিতাম না। কারণ আমার আরও অনেক ইচ্ছা ছিল যে আমরা দুজনে আরও অনেক মজা মাস্তি করবো। বাচ্চা হয়ে গেলেই তো মানে শান্তির মধ্যে কেমন যেন একটা অশান্তি শুরু হয়ে যাবে, যে বেবি হবে, বেবিকে নিয়ে একটা ঝামেলা। এই জন্য আমরা, যেহেতু আমাদের বয়স খুব বেশি হয় নাই, আমরা পরে বেবি টেবি নিব, আপাতত আমরা লাইফটাকে এনজয় করব, ওরকম একটা চিন্তাভাবনা ছিল মাথায়। যাই হোক, একটা পর্যায়ে তখন পুনমের আম্মু আমাদের সাথে থাকতো, বলতে তিনি চিটংয়েই থাকতো, বাট মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, বেশিরভাগ সময় আমাদের বাসায় আসতো থাকতো। এরকম করতে করতে আমার আব্বা তখন হঠাৎ করে, মানে বছর খানিক পরে আব্বু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে।
অনেকটা অসুস্থ হয়ে পড়ে এবং আব্বু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে আব্বুর পক্ষে আর ব্যবসা বাণিজ্য বা রাজনীতিক ক্ষেত্রে টিকে থাকাটা সম্ভব হয় না। তো আমার আব্বুর যে রাজনীতি পদ ছিল ওই পদটা তখন আমার উপরে আসে, আমি তখন ওই পদের দায়িত্ব নেই এবং দায়িত্ব নেওয়ার পর আমি তখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছি এবং সেই পদের উপরে আমি চলতেছি। এরকম করতে করতে পুনম হঠাৎ করে সে বলতেছে সে কানাডায় চলে যাবে, ওইখানে গিয়ে সে কিছু একটা করবে, সে বাংলাদেশে থাকবে না, তার বাংলাদেশের লাইফ ভালো লাগে না। এবং আমরা যে দলে রাজনীতি করতাম ওই রাজনীতির দলটা খুব ভয়ানক ছিল, ও খুব ভয় পাইতো আর কি আমাকে নিয়ে। এবং একটা পর্যায়ে ও বলে আমি আর আম্মা তখন কানাডাতে চলে যাই, আমরা ওইখানে থাকি, তুমি দেশে থাকো, আর যেহেতু তুমি রাজনীতি করো আমাদেরও প্রোটেকশনের প্রয়োজন, যে কোনো সময় হয়তো বিরোধী দলের হাতে আমরা ধরা পড়ে যেতে পারি বা আমাদের একটা পারিবারিক সমস্যা হতে পারে। তো এই জন্য আমি আর আম্মা কানাডাতে চলে যাই। এবং একইভাবে আমার বাবাও তখন বিষয়টাতে সাড়া দিল যে তুই তোর বউকে কানাডায় পাঠাই দিয়ে, কারণ তোর বউর উপরে কোনো বিপদ আপদ যাতে না আসে। যেভাবে অন্য অন্য রাজনীতিবিদগুলো তাদের পরিবারকে দেশের বাইরে রাখতো, একইভাবে আমরা তখন আমার বউকে আর আমার শাশুড়ি, প্রথমে আমার বউকে পাঠাই, এরপরে আমার শাশুড়িও চলে যায়, কানাডাতে চলে যায়। তারা তখন কানাডায় থাকে, আমি তখন দেশে ব্যবসা বাণিজ্য করতেছি, খুব ভালো অবস্থার মধ্যেই আছি। এইভাবে সময়গুলো কাটাতে কাটাতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমরা দেশের বাইরে কিছু একটা করা উচিত, কারণ বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আছে। আজকে আল্লাহ না করুক যদি কোনো না কোনোভাবে আমাদের সরকার ক্ষমতায় পতন ঘটে বা সরকার না থাকে বা দল পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্যগুলো থাকবে না। আমরা ঢাকায় যতই ব্যবসা বাণিজ্য করি যাই করি কোনো কিছুই থাকবে না। এই জন্য দেশের বাইরে কিছু একটা করা প্রয়োজন। আমার আব্বা তখন খুবই অসুস্থ, মানে শোয়া থেকে উঠতে পারে না, সারাক্ষণই শুয়ে থাকে। আমার আব্বা তখন আমাকে বলে যে তুই দেশের বাইরে কোনো বাড়ি টাড়ি কিন বা জায়গায় সম্পত্তি কিন, দেশের বাইরে কিছু টাকা ইনভেস্ট কর, কারণ দেশের বাইরে যদি টাকাগুলো ইনভেস্ট করা হয় তাহলে দেখা গেল যে আমাদের জীবনে আর তেমন কোনো একটা ঝামেলা থাকবে না। যদি বাংলাদেশের কোনো রাজনীতির কোনো পরিবর্তনও ঘটে তাহলে তুই দেশের বাইরে গিয়ে আমরা থাকতে পারবো, আমাদের অন্তত থাকার জায়গাটা হবে। রাজনীতির উপরে তো আর ডিপেন্ড করে থাকা যায় না যে এই দলের কোনো কিছুই হবে না, এরকম করে তো বলা যায় না। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম, যেহেতু পুনম কানাডাতে আছে ও আমার শাশুড়িও কানাডাতে আছে, তখন আমি আস্তে আস্তে করে কানাডার দিকে কিছু জায়গায় সম্পত্তি কেনার পরিকল্পনায় যাই। যদিও সবই ছিল আমাদের ব্যবসার টাকা, আমাদের ব্যবসার টাকাই তখন আস্তে আস্তে কানাডাতে ইনভেস্ট করতে থাকি এবং পুনমের নামে তখন আমি জায়গাটাকে কিনি বা ওইখানে আমি ওকে রাখি। সেখান থেকে প্রায় আপনার 4 বছরের মাথায়, এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখি, এই 4 বছরে কিন্তু আমার একটা সন্তান, আমার একটা কন্যা সন্তান, এটা কানাডাতেই হয়। আমার একটা কন্যা সন্তান এবং আমি কানাডাতে তখন যাচ্ছি আসতেছি, প্রতি বছরে আমি 1-2 বার করে যাচ্ছি। তো আমার কন্যা সন্তানটা ওইখানে পুনমের কাছে বড় হচ্ছে। এরই মাঝে আমি তখন যেহেতু আমার মেয়েটাও হয়ে গেল, তখন আমি এই পুনমের নামেই অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে আপনার কানাডাতে শুরু করে জায়গায় সম্পত্তি কিনি, বাড়ি কিনি এবং সেখানে শেয়ার মানে অনেক বিজনেসে আমি তখন টাকা ইনভেস্ট করি এবং সবই আমি পুনমের নামেই করি। তো আমি ঢাকায় থেকে যাচ্ছি আপনার ওইখানে থাকতেছি, আসতেছি, ফিরতেছি, এমন করেই সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো এরই মাঝে পুনম তখন আবার ঢাকাতে আসে, ও মাঝে মাঝে ঢাকাতে আসে, এসে আপনার 15 দিন 20 দিন বা 1 মাস করে থাকে, ঘুরে ফিরে ওর যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, এরকমভাবেই তখনও চলতেছে। তো ও ঢাকায় এসে যখন আমাদের বাড়িতে দীর্ঘ কয়েকদিন ধরে ছিল আর কি, প্রায় সপ্তাহখানিক বা মাসখানিকের মতো, আমার আম্মা তখন একদিন আমাকে হঠাৎ করে বলতেছে যে রিয়াদ, তোর বউ তো কানাডায় থাকে, এখন কানাডায় কোন জায়গায় থাকে, কোন বাসায় থাকে, এই সব কিছু তুই জানিস কি না? আমি বললাম আমি আমার বউকে রাখছি, আমি জানবো তো কে জানবে? আমার আম্মা বলে যে তোর বউকে কিন্তু আমার খুব ডাউট হয়, কারণ তোর বউর নামে তো তুই অনেক কিছু করে ফেলেছিস, কানাডাতে অনেক বাড়ি টাড়ি কিনেছিস, অনেক জায়গায় সম্পত্তি কিনেছিস। তো সেখানে দেখা যায় যে তোর বউ যদি কোনো না কোনোভাবে তোর সাথে পোল্টি নেয় তাহলে তুই কী করবি? আমি তখন বললাম যে কেন মা, এরকমটা তোমার কাছে কেন মনে হচ্ছে? আমার মা বলে যে না, ও যে বাংলাদেশে এসেছিল, ওর চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা, এ সব কিছুর মাঝে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কানাডাতে ওর কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কারো কারোর সাথে ওই সম্পর্কে জড়িত আছে। আমার আম্মা যখন আমার ভিতরে ওই সন্দেহের পোকাটা ঢুকিয়ে দিল, আমার তখন মাথাটা ঘুরে গেল যে আসলেই তো আম্মার কথা ঠিক আছে, যদি কোনো না কোনোভাবে পুনম আমার সাথে পোল্টি নেয়, কারণ আমাদের সয় সম্পত্তির প্রায় মেজরিটি% সিংহভাগে তখন আমরা পুনমের নামে দিয়ে ফেলেছি, মানে কানাডায় পুনমের নামে করেছি, নিজের নামে কিছুই করি নাই। এবং ঢাকাতেও অনেক কিছু করেছি, তবে সবই পুনমের নামে, আমি নিজের নামে করি নাই। কারণ নিজের নামে যেহেতু নিজে রাজনীতি করি এবং সেখানে যদি কোনো না কোনোভাবে সরকার পতন হয় বা কিছু হয় তাহলে কিন্তু আমাদের এই প্রপার্টি থাকবে না, এগুলো নিয়ে যাবে। তো এই জন্য আমি আমার স্ত্রীর নামে করেছি, যাতে আমার স্ত্রীর নামে এগুলো সব কিছু থাকে, এই জন্য বউয়ের নামে সব কিছু করলাম। তো এখন যেহেতু আম্মু আমাকে এই সন্দেহটা ঢুকাই দিল যে ও কোনো না কোনো একটা সম্পর্কে জড়িত আছে বা যে কোনো সময় আমার কাছ থেকে চলে যেতে পারে, তখন আমার ভিতরে ভয়টা কাজ করতে শুরু করলো যে আল্লাহ যদি আমাকে ছেড়ে দেয় তাহলে কি হবে? যে কোনোভাবেই হোক পুনমকে আমার ধরে রাখতে হবে এবং কানাডায় ও কী করে না করে এই বিষয়গুলো আমি তখন তত্ত্বাবধানে নিতে শুরু করলাম।
তো সেখানে আমার যে সিকিউরিটি ছিল তাদের দ্বারা আমি অনেকভাবেই পুনমকে ট্রাই করতেছিলাম যে কোনো না কোনোভাবে পুনম কোনো সম্পর্কে জড়িত আছে কি না। দেখলাম যে না, এরকম কোনো নিউজ কেউ আমাকে দেয়নি, ও কানাডাতে ভালোই আছে বা ঠিকমতো চলাফেরা করতেছে। এরপর আমার আম্মা আমাকে বলতেছে, একটা কাজ কর, তোর বউয়ের কাছ থেকে আস্তে আস্তে কিছু জায়গায় সম্পত্তি তুই তোর নামে করে ফেল। তা আমি বললাম যে মা, এটা কেন, বা এটা করতে গেলে তো পুনমও খারাপ মনে করো। আমার মা বলে, খারাপ মনে করার কি আছে, তুই কানাডায় যা, গিয়ে তোর বউর সাথে আলাপ আলোচনা করে কিছু জায়গায় সম্পত্তি বা কিছু প্রপার্টি বা কিছু বিজনেস তুই তোর নামে কর, সব কিছু তোর বউর নামে রাখিস না। তা আম্মু যখন এই কথাটা বললো তখন আমি কানাডায় গেলাম। কিছুদিন পরে কানাডায় গেলাম, যাওয়ার পরে আমি তখন পুনমের সাথে বসে বললাম যে ওইখানে আমাদের কিছু বিজনেস ছিল কানাডাতে। তো যেহেতু পুনমের তখন গ্রিন কার্ড আছে, ও গ্রিন কার্ড হোল্ডার ওখানকার, বাট আমি তখন গ্রিন কার্ড পাই না, বাট আমি আসছি জাস্ট ট্যুরিস্টের মতো। পরে আমি বললাম যে এখানকার কিছু কিছু ব্যবসা আমি আমার নামে করবে নিব, মানে আমার নামে করব, এটা মানে ওকে বলতেছিলাম। ও তখন বলতেছে যে তোমার নামে করবো, মানে এটা কী ধরনের কথা বলতেছো, কেন আমার নামে থাকলে সমস্যা কী? আমি বললাম যে তোমার নামে থাকলে তো অবশ্যই সমস্যা আছে, তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামে তো প্রপার্টি থাকবে কেন? ও আমাকে বলে, তুমি দেশে থাকো, তুমি যে কোনো সময় কিডন্যাপ হতে পারো, বিপদে পড়তে পারো, একটা ঝামেলায় পড়তে পারো, এই জন্য প্রপার্টি আমার নামে থাকলেই তো ভালো, থাকুক না আমার নামে, সমস্যা কী? বললাম যে না, তুমি কিছু প্রপার্টি আমার নামে দিয়ে দাও। এই বিষয়টা নিয়ে তখন পুনমের সাথে আমার ওইখানে একটু বাকতন্ত্র হয়, একটু কথাবার্তার মাঝে কাটাকাটি হয়, এবং আমি এই সপ্তাহখানিকের মতো ওইখানে থাকি। সপ্তাহখানিক থাকার পর আমি তখন আবার দেশে চলে আসি। যেহেতু আমার দেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমার রাজনীতির পদপদবি আছে, ওই নিয়ে আমি তখন আবার দেশে চলে আসি। এবার দেশে আসার পরে ওর সাথে আমার আস্তে আস্তে করে একটা স্পেস তখন তৈরি হয়ে যাচ্ছিলো এই প্রপার্টিগুলো নিয়ে, জায়গা সম্পত্তিগুলো নিয়ে। ও তখন আমাকে হঠাৎ করে বলতেছে, ও আমি তো বুঝছি, এখন তুমি আমার কাছ থেকে সয় সম্পত্তি যা আমার নামে কিনেছো বা আমার নামে যা রেখেছো, এই সব কিছু তুমি তোমার নামে নিয়ে যাবা, এবং তোমার নামে নিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে তুমি আরেকটা বিয়ে করবা বাংলাদেশে তোমার পরিবারের মতো। কারণ তোমার পরিবার তো আর আমাকে গ্রহণ করে নেই, তোমার পরিবার তো আর আমাকে অ্যাকসেপ্ট করে নেই, তারা তোমাকে পছন্দ করে নেই। এই জন্য তুমি তোমার মতো করে এখন সরে যেতে চাচ্ছ, তোমার পরিবারের মতো তুমি অন্য কোথাও বিয়ে করবা। এটা আমাকে বললেই তো পারো, আমার কাছে তো লুকোচুরি করার মতো কি আছে? মানে বিষয়টা তখন খুব নেগেটিভ একটা পর্যায়ে তখন নিয়ে গেল। আমি তখন বললাম যে না পুনম, এরকম কোনো কিছুই না, তুমি যেটা মনে করতেছো আসলে বিষয়টা এরকম কোনো কিছুই না। আমি কিছু চাচ্ছিলাম যে আমি যেহেতু একজন পুরুষ মানুষ, আমার নামেও কিছু থাকুক, তোমার নামেও থাকুক, আমরা সমন্বয় করে রাখি দুজনে। বলো যে না, কিসের সমন্বয় রাখতে হলে আমাদের, মানে আমার নামে আছো তো কী হয়েছে, আমাকে নিয়ে কেন তোমার এত সন্দেহ, বা আমাকে নিয়ে কেন তোমার এত, মানে আমাকে তুমি কেন বিশ্বাস করতে পারো না? অবশ্যই তোমার মাঝে কিছু না কিছু একটা তোমার আম্মা ঢুকিয়ে দিয়েছে, যেটার জন্য তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। এই দুজনের মাঝে তখন এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এবং আমি তখন এই বিষয়গুলো নিয়ে আমার আম্মুর সাথে আলোচনা করি যে আম্মু দেখো, পুনম তো আমাকে এরকম এরকম বলতেছে। আমার আম্মা তখন আমাকে বলতেছে 99% শিওর যে এই মেয়েটা তার প্রপার্টিগুলো তোরে কোনো কিছুই দিবে না, এবং সে তোর সাথে প্রতারণা করবে, তোর সাথে বেইমানি করবে। তুই যেভাবেই পারিস মেয়েটাকে ঢাকায় নিয়ে আয়, এবং ঢাকায় আনার পরে তুই তারে আটকিয়ে তার কাছ থেকে জায়গায় সম্পত্তিগুলো সব কিছু জোর করে তুই লিখে নে, তার কাছ থেকে সয় সম্পত্তিগুলো তুই জোর করে লিখে নে। এই প্রপার্টিগুলো মেয়েটার নামে থাকলে এই মেয়েটা যে কোনো সময় তোর সাথে পোল্টি নিয়ে নেবে, এবং ওই মেয়েটা কখনোই তোর সাথে সংসার করবে না, আমি এটা তোকে লিখিত দিতে পারবো। তো আম্মু যখন এটা আমাকে বলার পরে, মানে আম্মুর কথা যেটা আর কি, আমার আম্মার কথা শুনতে গেলে আমার পুনুমের সাথে সংসারটা ভেঙে যাবে। আমার যে স্বামী স্ত্রীর একটা সংসার বা আমার একটা মেয়ে আছে, ওই সংসারটা ভেঙে যাবে, সংসারটা থাকবে না। কিন্তু সংসারটা ভেঙে গেলেও আমাকে আমার প্রপার্টি রক্ষা করতে, আমার আব্বার সম্পদ আমাকে রক্ষা করতে হবে। যত যাই হোক, আমি আমার আব্বার সম্পদ আমি রক্ষা করবো, আমি প্রয়োজনে ওই সম্পর্ক ছিন্ন করে ফেলবো, মানে দুজনে পৃথক হয়ে যাব, তারপর আমি আমার সম্পদ আমি রক্ষা করব। এই নিয়ে তখন পুনমের সাথে আমার বাকতন্ত্র লেগে গেল, তুমি দেশে আসো। কিন্তু ও দেশে আসতে রাজি হয় না। আমি বারবার বলি তুমি দেশে আসো, তুমি দেশে আসবা না কেন, তোমাকে দেশে আসতে হবে। ওকে আমি দেশে আনার জন্য মোটামুটি একটু বাধ্য করি, বাট ও দেশে আসে না। এবার আমি পুনরায় আবারও কানাডায় যাই। কানাডায় যাওয়ার পরে আমি তখন গোপনে, আমার মেয়েটার পাসপোর্ট আমার কাছে ছিল, তো আমি মেয়ের বাবা হিসেবে তখন আমি পুনমকে না জানিয়ে আমার মেয়েটাকে তখন আমি কানাডা থেকে ঢাকায় নিয়ে চলে আসি। এবং ঢাকা আনার পরে তখন পুনমের সাথে আমার খুবই কথা কাটাকাটি হয় যে আমি কেন মেয়েকে চুরি করে নিয়ে গেলাম, মেয়েকে চুরি করে নিয়ে আমি ঠিক করি না, আমি মেয়েকে কেন আনলাম, মানে খুবভাবে হচ্ছে ওর সাথে আমার কথা কাটাকাটি খুব খারাপ একটা অবস্থার মধ্যে চলে গিয়ে দীর্ঘ 1 বৎসরের মতো আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। পুরো 1 বৎসর ও ওর মতো করে ছিল, আমি আমার মতো করে আমার মেয়েটাকে নিয়েছিলাম। 1 বৎসর পরে আমি ক্যানাডিয়ান মাধ্যমে জানতে যেটা পারি যে ও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, অন্য কারো সম্পর্কের সাথেও জড়াইতেছে। এই বিষয়গুলো আমি তখন বুঝতে পারি যে কিছু না কিছু একটা করতেছে। তখন আমি আমার আম্মার বাঁধন ছেড়ে দিলাম, যে আমি আমার আম্মার কথা শুনলাম না,
পুনম প্রয়োজনে আমার সব প্রপার্টি নিয়ে যাক, আমার সব ধন সম্পত্তি নিয়ে যাক, তারপরেও যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার পুনমকে লাগবে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি তখন আমার মায়ের কথা বলে আমার মেয়েকে নিয়ে আমি পুনরায় তখন আবারও কানাডায় গেলাম। কানাডায় যাওয়ার পরে আমি তখন মানে ওরে কানাডা থেকে নিয়ে আসবো ওরকম একটা আলাপ আলোচনা বা পরিকল্পনা করতেছি, তুমি কানাডা থেকে চলে আসো, ওইখানে থাকার প্রয়োজনে তোমাকে চলে আসতে হবে। এইভাবে যখন আমি ওকে প্রেশার দিতে থাকি, ও হঠাৎ করে আমাকে বলে, মানে কানাডায় থাকা অবস্থা আমাকে বলে আমি বিয়ে করে ফেলেছি এবং আমি তোমাকে ডিভোর্স করে দিয়েছি আরও 7-8 মাস আগে। এটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে আল্লাহ, এটাও কী বলে আমাকে, এটা কী ধরনের কথা। আমি তখন আমার শাশুড়ির সাথে আলোচনায় বসলাম যে মা, পুনম এটা কী বলতেছে। আমার শাশুড়ি একই কথা বলে যে হ্যাঁ, ও বিয়ে করছে এবং ওর হাজব্যান্ড আছে, তুমি যেহেতু মেয়ে নিয়ে গেছো, মেয়ে তুমি তোমার সাথে রেখে দাও, কিন্তু ও বিয়ে করছে, ওর হাজব্যান্ডের সাথে ও আছে, ও বিয়ে করছে। আমি বললাম আপনি এটা কী ধরনের কথা বলেন যে ও বিয়ে করছে? ও আমি তো ওর স্বামী, আমাকে জানানো তোর প্রয়োজন ছিল, আমি ওর স্বামী, ওর সন্তানের বাবা, ওর সন্তানটা আমার কাছে আছে। পুনমের মা তখন আমাকে বলছে তুমি তোমার সন্তানটা নিয়ে চলে গেছো এবং একইভাবে পুরো 1 বছর ধরে পুনমের সাথে কোনো যোগাযোগ রাখো নাই, কোনো কথাবার্তা বলো নাই, এরপরে তো আর পুনমের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বা যেহেতু 3 মাস স্বামী স্ত্রী যদি কথা না বলে, সেখানেই তাদের মাঝে মানে শরীয়ত মোতাবেক তালাক হয়ে যায়। তো সেখানে তুমি পুরো 1 বছর তোমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ রাখো নাই, তো সেখানে আর তোমার ওয়াইফ সে থাকে কীভাবে? আর আমিও খবর পেয়েছি বাংলাদেশে গিয়ে তুমি বিভিন্নভাবে বিভিন্ন সম্পর্কে জড়াইছো, অনেক মেয়েদের সাথে তোমার সম্পর্ক ছিল। মানে আমার নামে যতটুকু খারাপ বাজে মন্তব্য করা দরকার, আমার শাশুড়ি একইভাবে আমার সাথে মানে খারাপ মানে মন্তব্যগুলো আমাকে নিয়ে করতেছে। আমি তখন কানাডাতে আছি এবং কানাডা থাকা অবস্থায় শাহজালাল নামের এক মধ্যবয়স্ক লোক এটাকে নাকি পুনম বিয়ে করছে, বলে এটা আমার স্বামী। এই লোকটাকে আমাকে প্রেজেন্ট করালে আমার সামনে, এবং প্রেজেন্ট করানোর পরে বলতেছে এটা আমার স্বামী, তিনি আমার থেকে অনেক বয়স্ক একটা লোক। তো পুনমের যারে পছন্দ হয়েছে, পুনম তো অবশ্যই তাকে বিয়ে করবে। আর আমি তো দেখতে শুনতে ভালো ছিলাম না, আর ওই লোকটা দেখতে শুনতে অনেকটাই হ্যান্ডসাম ছিল, মোটামুটি লুকিং সুন্দর ছিল, যদিও বয়স একটু বেশি ছিল। তো আমি চিন্তা করলাম যে ওকে বিয়ে করে ফেলছে। আমি তখন বললাম যে এটা কোনোভাবেই হতে পারে, আমি কানাডাতে মোটামুটি একটু ঝামেলাই করি এবং 1-2বার ঝামেলা করার পরে পুনম তখন ডিরেক্টলি কানাডিয়ান পুলিশ দিয়ে আমাকে তখন ওইখানে কানাডায় ধরিয়ে দেয়। এবং আমি প্রায় দীর্ঘ আপনার 41 দিনের মতো কানাডার জেলে থাকি। দেন আমার বাবা তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে সেখান থেকে মুক্ত করে আনে। আমি জেলে যাওয়ার পর আমার মেয়েটা তখন পুনম নিয়ে যায়, এবং আমি যখন জেল থেকে বেরোয়ার পরে আমি আর মানে আমার মেয়েটাকে আর আমি আনতে পারি না। আমার জেল থেকে বেরোয়ার পর আমার বাংলাদেশে আমার চলে আসতে, আমি তখন বাংলাদেশে চলে আসি, তখন আমার মেয়েটাকেও নিয়ে যায়। এভাবে আমি ওকে প্রতিটা দিন মানে প্রতিটা নিয়ত ওকে মেসেজ করতে থাকি, হোয়াটসঅ্যাপে কল দিতে থাকি যে পুনম, আমি আমার বাবার প্রপার্টি কোনো কিছুই চাই না, বা যা আমি তোমার নামে দিয়েছি সবই তোমার থাকবে, আমি কোনো কিছুই বুক দখল করবো না, তুমি আমার কাছে চলে আসো, আমার জীবনটা এভাবে নষ্ট করো না, আমি তোকে অনেক ভালোবাসি। ও আমাকে বলে আমি বিয়ে করছি, আমার হাজব্যান্ড আছে, আমি এখন কীভাবে তোমার কাছে যাব? অলরেডি আমার হাজব্যান্ড আছে। এবং একইভাবে ও আমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে বলতেছে যে দেখেন আপনারা রিয়াদকে বুঝান, ও যেন নিজের জীবনটা সাজিয়ে নেয় এবং নিজের মতো করে নিজে বেঁচে থাকে, আমার সাথে যাতে ও কোনো সম্পর্কে না আসে, বিকজ আমি বিয়ে করে ফেলেছি, আমার হাজব্যান্ড আছে, এবং ওর হাজব্যান্ডের সাথেও ছবি উঠে ফেসবুকে আপলোড করে, এটা আমার হাজব্যান্ড। বিভিন্ন ওর বন্ধু বান্ধবের অনেকে ওকে অনেক ধরনের কমেন্ট করে যে এটা কী ধরনের কথা, এরকম একটা লোককে বিয়ে করেছিস, আধা বয়স্ক, এটা ওইটা বলে, আর ও বলে যেটা আমার হাজব্যান্ড। এরকম করেও আমার পরিবারের লোকজনের কাছেও বলতেছে। তো আমার পরিবারও তখন চিন্তা করলো যেহেতু মেয়ে বিয়ে করে ফেলেছে এবং মেয়ে তার হাজব্যান্ড সহ তার ছবি ফেসবুকে ভিডিও আপলোড করতেছে, তো সেখানে তো আসলে আর এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকার বা কোনো কিছু করার নাই। পরিবার থেকে তখন আমাকে প্রেশার দিল আমাকে বিয়ে করাই দিবে, যেহেতু আমি পুনমের জন্য পাগলামি করতেছি, রাস্তায় ঘুরতেছি, অতিরিক্ত পাগলামি করতেছি। তো সেখানে আমার পরিবার থেকে তখন জোরপূর্বক, আমি আসলে রাজি হচ্ছিলাম না, সম্পূর্ণ জোরপূর্বক তখন আমার পরিবার থেকে আমাকে বিয়ে করাই দিল, অন্য জায়গায় বিয়ে করালো। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, আমি ওই কাবিননামায়, যেখানে কাবিননামা ছিল, আমি সেখানে সিগনেচারও করি নাই এবং কাজীর মুখে আমি কবুলও পর্যন্ত বলি নাই, কিন্তু এরপরও আমাকে অন্য একটা মেয়েকে আমার পরিবার বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসলো, এবং বাধ্য হয়ে আমার তখন ওই মহিলার সাথে, ওই মেয়ের সাথে আমার তখন সংসার করা লাগতেছে। তো পুনমকে ছাড়ার 2 বছর পরে, এটা 2 বছর পরের ঘটনা, আমি নতুন সংসারে যখন চলে আসি, আমার নতুন ওয়াইফের সাথে থাকতেছি, 2 বছর পরে হঠাৎ করে মানে পুনম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে এঙ্গেজ, মানে রিলেশনশিপ, এরকম একটা স্ট্যাটাস দিল। তো সেখানে তো তার ম্যারেজ দেওয়ার কথা, যেহেতু বিয়ে করছে ম্যারিড, বাট সেখানে সে রিলেশনশিপে দিল, এবং রিলেশনশিপে দেওয়ার পরে একটা ছেলে
কানাডাতেই থাকে, চিটং বাড়ি তার, ওই ছেলেটারে লিঙ্ক দিয়ে দিল, মানে ওই ছেলেটার আইডি তার আইডির ভিতরে মেনশন করে দিল। জিনিসটা দেখার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে বিষয়টা কি। ও তো বিয়ে করছে, এবং বিয়ে করছে আজকে প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এখন কি আগের লোকের সাথে বা আগে যাকে বিয়ে করছে তার সাথে কি সম্পর্ক ব্রেকআপ? তো ফেসবুকে যে ছেলেটাকে সে মেনশন করছে বিয়ে করবে, ওই ছেলেটার সাথে তখন আমি ফেসবুকে যোগাযোগ করি। যোগাযোগ করে ছেলেটার নাম ছিল নাদিয়ান। নাদিয়ানের সাথে যোগাযোগ করে আমি বললাম যে নাদিয়ান ভাই, আমি হচ্ছে পুনমের এক্স হাজব্যান্ড, আমার নাম রিয়াদ। তো ছেলে নাদিয়ান আমাকে বলে, হ্যাঁ ভাই আমি তো আপনাকে চিনি। তাই আমি বললাম যে তুমি আমাকে চিনো? পুনম বলেছে। বলে হ্যাঁ, পুনম তো আপনার কথা আমাকে অনেক বলেছে, আমি তো আপনাকে চিনি। তাই আমি বললাম, তো পুনম তো আমাকে ছেড়ে দিয়ে নতুন করে আরেকটা বিয়ে করছিল শাহজালাল নামের এক লোককে, তো এখন আবার তোমাকে বিয়ে করতেছে? শাহজালাল সাহেবের সাথে কেউ রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, বা ওকে ছেড়ে দিয়ে এখন তোমাকে বিয়ে করতেছে? পরে আমাকে বলে, না ভাইয়া, ও তো শাহজালাল সাহেবকে বিয়ে করে নাই, শাহজালাল সাহেব তো ছিল ওর বাবা। আমি বললাম, মানিও মা, তুমি এটা কী বলো? ফেসবুকে হাজার হাজার ছবি আপলোড করেছে, ফেসবুকে এত ছবি দিয়েছে, ওর হাজব্যান্ড জড়ায় ধরে ছবি উঠাইছে, এমনি অমনে ছোটো ছোটো ভিডিও দিয়েছে, তুমি কি এগুলো দেখো নাই? ও বলে, হ্যাঁ দেখেছি তো, আমি সব কিছুই দেখেছি, এবং জেনে শুনে আমি ওর সাথে রিলেশনে জড়াইছি, ওকে আমি বিয়ে করতে চাই। আসলে মূলত ও আপনাকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, যে শাহজালাল সাহেব যে লোকটা, এটা মূলত ছিল ওর সৎ বাবা। ওর মা এই লোকটাকে বিয়ে করেছে, এই লোকটাও কানাডিয়ান ছিল, ওই লোকটাকে ওর মা বিয়ে করেছে, এবং বিয়ে করার পরে যখন আপনি এভাবে পাগলামি শুরু করে দিয়েছেন, ওকে বিয়ে করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, মানে ওকে আনার জন্য উঠে পড়ে লেগেছেন, তখন ও আর ওর বাবা মা দুজনেই মিলে তখন এই শাহজালাল সাহেবকে ওর পিছনে লাগাই দিল, বলতে জাস্ট একটা অভিনয় করলো, হাজব্যান্ড ওয়াইফের মতো একটা অভিনয় করলো, যেটা দেখার পরে আপনার পরিবার যাতে পুনমের কাছ থেকে মুখ সরাই নেয়, বা আপনিও যেন পুনমের কাছ থেকে সরে যান, এবং যাতে পুনম ওর মতো করে থাকতে পারে, এই জন্য তারা পারিবারিকভাবে একটা অভিনয় করেছে। কিন্তু এই লোকটা শাহজালাল সাহেব কিন্তু মূলত ছিল ওর সৎ বাবা। আমি তখন বুঝতে পারলাম যে 2 বছরেরও বেশি সময় ধরে যে লোকটাকে পুনম স্বামী পরিচয় দিয়ে আমার কাছে আসছিল, যে লোকটার সাথে ছবি ফেসবুকে আপলোড করতেছিল, অনেক সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিল, মূলত সেই লোকটাই ছিল ওর বাবা, ওর সৎ বাবা, এটা ওর হাজব্যান্ড না। এবং এখন যে ছেলেটাকে ও বিয়ে করতে যাচ্ছে নাদিয়ান, মূলত এই নাদিয়ানই হচ্ছে ওর হাজব্যান্ড, মানে হতে যাচ্ছে। আমি তখন নাদিয়ানের কাছে বললাম যে তুমি কি জানো, আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে, আমার কোটি কোটি টাকার সয় সম্পত্তি ও নিয়ে গেছে, এইভাবে অনেক কিছু করেছে। নাদিয়ান তখন আমাকে বলে, ভাইয়া যাই হোক, তা আমরা দুজনে এখন রিলেশনে আছি, আমি আর আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। একটা সময় নাদিয়ান আমাকে সব মাধ্যম থেকে, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হতো, সব কিছু থেকে সে আমাকে ব্লক করে দিয়েছে। এবং আমাকে ব্লক করে দিয়ে কানাডার মাটিতে অনেক বড় করে ধুমধাম করে বাংলাদেশের অনেকগুলো আপনার নিউজে পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলেছে, বিয়ে নিয়ে কথা বলেছে, যে এত বড় করে অনুষ্ঠান করে, খুব বড় করে কানাডাতে অনেক আনন্দ ফুর্তি করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নাদিয়ানকে আমার বউ পুনম বিয়ে করে, এবং বিয়ে করার পরে এরপরে আবার একইভাবে নাদিয়ানের এই যে আপনার শাহজালাল সাহেব যে লোক ছিল, সে পুনমের আম্মার সাথে ছবি আপলোড করতেছে ফেসবুকে। একইভাবে বাবা মেয়ে, আবার মা বাবা, মানে আমি জাস্ট বুঝতে পারি না যে ওদের যারা রিলেটিভ আছে, ওদের যারা আত্মীয় স্বজন আছে, তারা কি জিনিসগুলো দেখতে পায় না? তারা তো এই জিনিসগুলো দেখে না যে এটা কী ধরনের কথা, এটা কীভাবে হচ্ছে। তো যাই হোক, আমার আসলে আর কোনো কিছু করার ছিল না। আমার সমস্ত সয় সম্পত্তি যাই কিছু ছিল সব কিছুই পুনমের পরিবার নিয়ে গেছে। পুনম আজকে পুনমের মা, বা পুনমের যতটুকু আমি শেষ পর্যন্ত যে জিনিসটা আমি জানতে পেরেছি, যে পুনম কিন্তু আমাকে প্রথম থেকেই কখনোই ভালোবাসে নাই। শুধু পুনম জানতে পারছে যে আমার বাবা এত বড় একজন রাজনীতিবিদ, ইভেন আমিও পরিবারের একমাত্র সন্তান, এবং এটা জানার পরে পুনম শুধু নিজের আখের গোছানোর জন্য, নিজের কেরিয়ারটাকে শক্ত করার জন্য, নিজের একটা ব্রাইট ফিউচারের জন্য পুনম তখন আমার সাথে রিলেশনে জড়ায়, কিন্তু আমাকে কখনোই ভালোবাসে নাই। এবং রিলেশনে জড়িয়ে ও আমাকে বিয়ে করে, এবং আমাকে বিয়ে করে ও আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়। একইভাবে ও কানাডাতে সেটেল হয়ে যায়, এবং এখন বর্তমানে আপনার নাদিয়ানের মতো হ্যান্ডসাম, কিউট, স্মার্ট একটা ছেলেকেও বিয়ে করতে পারে। এবং এটাই ওর টার্গেট ছিল, যে আমাকে দিয়ে ও উপরে উঠবে, আমাকে দিয়ে ও ভালো একটা অবস্থানে যাবে, এবং আমার ওই অবস্থানে যাওয়ার পরে ও ওর মতো করে একটা বিয়ে করবে, ওর মতো করে একটা ছেলেকেও বিয়ে করবে, ও আমার সাথে সারা জীবন সংসার করবে না। এটা ওর ভিতরে আগ থেকেই ছিল, যে জিনিসটা আমি আগে বুঝতে না পারলে এখন বুঝতে পারছি। বর্তমানে সে তার স্বামী নিয়ে এতটাই সুখী, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ওর স্বামীকে নিয়ে ঘুরে, তারা ভিডিও করে, ফেসবুকে ছবিতে আমি জাস্ট এগুলো দেখতে পাই। আজকে এই পুনম কোথায় থাকতো? পুনম মায়ের মা
একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল, বাংলাদেশ সরকারি তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী ছিল, যিনার বেতন ছিল 18 থেকে 19,000 টাকা। সেই মহিলাকে আমার আব্বা প্রমোশন দিয়ে এমন এক জায়গায় নিয়ে গেছে যে যার বেতন লাখ টাকার উপরে ছিল, এবং একটা পর্যায়ে কানাডার মতো মাটিতে আমি তাদেরকে নিয়ে যাই, সেখানে আমি তাদেরকে সেটেল করি, তাদের নামে আমি কোটি কোটি টাকার সয় সম্পত্তি দিয়ে দিই। মা আর মেয়ে খুবই মাস্টার প্ল্যানিং করে আমার সাথে এই কাজটা করেছে। আমি কোনো বিচার পাইনি বা কোনো বিচার আমি চাইও নাই। শুধু একটা কথাই বলবো, যারা আমার মতো বিত্তশালী পরিবারের সন্তান আছেন, যারা আমার মতো উচ্চবিত্তশালী পরিবারের সন্তান আছেন, তাদেরকে একটু মেসেজ দিয়ে যাব আমি আমার কথায়, যে আপনারা আমার গল্প থেকে অন্তত এই জিনিসটা শিখেন যে দেখেন অনেক মানুষ থাকে যারা এইভাবে বড়লোকের ছেলেদেরকে টার্গেট করে এবং টার্গেট করে তাদেরকে সর্বশান্ত করে নিজেকে গোটাতে চায়। এই সমস্ত মেয়েদের কাছ থেকে দূরে থাকেন। টাকা গেছে, সম্পত্তি গিয়েছে, এতে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট যেটাতে হয়েছে সেটা হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, যাকে আমি এত ভালোবাসতাম, জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার সেই ভালোবাসার মানুষটাকে আমি হারিয়েছি, এটাই ছিল আমার সবচেয়ে বড় কষ্ট। আর আমার মেয়ে এখনও পুনমের সাথেই আছে, পুনমের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেছে ফিরতেছে, এবং আমার মেয়েটাকে আমি দেখি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে পাই, কখনো আমার মেয়েটাকে আমি বুকে জড়িয়ে ধরে একটু আদর করতে পারি না। বাবা, এক হতভাগা বাবা আমি। যাই হোক, আমার মাধ্যমে আমি প্রতিটা অন্তত বিত্তশালী ছেলেদেরকে, বিত্তশালী পরিবারের সন্তানদেরকে মেসেজ দিতে চাই যে পুনমের মতো মেয়েদের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, তা না হলে আপনার জীবনেও ঘটতে পারে আমার মতো ঘটনা। আমি সমাজের কাছে কলঙ্কিত, অপমানিত, এটা অন্য কারো জীবনে না ঘটুক। আপন ভাই, আপনাকে কথাগুলো লিখলাম। আমি আমার গল্পটা যদি আপনি মনে করেন প্রচার করবেন তো করতে পারেন, আমি আপনাকে সর্বোপরি প্রচার করার অনুমতি দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই রিয়াদের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আমি আজ থেকে প্রায় আরও অনেক মাস আগে পেয়েছিলাম। গল্পটা পাওয়ার পরে আমি গত কয়েকদিন আগে গল্পটা পুনরায় আবারও পড়ি, এবং পড়ার পরে যে ভদ্রলোক রিয়াদ আছে, আমি রিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওনার যে মাধ্যমগুলোতে উনি আমাকে দিয়েছে, তার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপও বন্ধ, এবং তার যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারটাও বন্ধ। কয়েকদিন ধরে আমি ট্রাই করতেছি, বাট তার ফোন নাম্বার দুটোই বন্ধ। এবং আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রিয়াদের জীবনের গল্পটার মাঝে গল্পটা আমি প্রচার করলাম, যদিও গল্পটা অন্য গল্পগুলোর মতো এতটা হার্ড ছিল না, তারপরেও গল্পটা আমি প্রচার করলাম শুধু দুটো কারণে। প্রথম কথা হচ্ছে, রিয়াদের ভাষ্য মতে সে তার ওয়াইফকে যে পরিমাণে টাকা দিয়েছে, বা কানাডাতে বিজনেস করার জন্য, বাড়িঘর বানানোর জন্য যত শত শত কোটি টাকা সে দিয়েছে। রিয়াদ কিন্তু মূলত রাজনীতির যে প্ল্যাটফর্মে কাজ করতো, সেখানে কিন্তু সে এত টাকার মালিক না, এত টাকার মালিক কিন্তু রিয়াদ না। এবং তার ব্যবসা বাণিজ্য থেকেও কিন্তু সে তার বউকে এত টাকা দিতে পারে না, যদিও রিয়াদ বলেছে সে তার ব্যবসা বাণিজ্য থেকে তার বউকে, তার ওয়াইফকে টাকা দিয়েছে। আদতে এই কথাটা সত্য বলে আমার কাছে মনে হয় না, কারণ তার ঢাকায় ব্যবসা বাণিজ্য করে তার বউকে এত টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে টাকাটা পেল কোথায়? টাকাটা আপনার মতো, আমার মতো অসহায় গরিব যেই দিন দুনিয়ার মানুষগুলো আছে, যারা কোনোভাবে খেটে খেয়ে পড়ে বেঁচে আছে, আমাদের মতো মানুষগুলোরই রক্তি উপার্জন করা, প্রবাসে থাকা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই মানুষগুলোর টাকাগুলোই রিয়াদ তার বউকে দিয়েছে। যার জন্য রিয়াদ বলে যে টাকার জন্য আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে আমার ভালোবাসার জন্য। আদত টাকার জন্য তার কষ্ট হচ্ছে না এই কারণে, কারণ এই টাকাগুলো তো তার টাকা ছিল না, এই টাকাগুলো তো তার কষ্টে উপার্জন করা টাকা ছিল না। আপনি যদি আপনার প্রতি মাসে ধরেন 15,000 টাকা স্যালারি পাচ্ছেন, সেই স্যালারির 15,000 টাকার 15 টাকা খরচ করতেও আপনার অনেক কষ্ট হবে, যে আমি 15 টাকা খরচ করে ফেলবো আমার স্যালারি থেকে। আপনার ভিতরে এই জিনিসটা দাগ কেটে যাবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে জ্বালাবে, পোড়াবে। কিন্তু অসৎ পথে যদি আপনি 15 কোটি টাকাও খরচ করে ফেলেন, অসৎ পথে ইনকামের 15 কোটি টাকাও যদি আপনি খরচ করেন, আপনার মনেই হবে না যে আপনি টাকা খরচ করেছেন। এটা আপনার কাছে মনেই হবে না, কারণ এই টাকাগুলো আপনার কষ্ট উপার্জিত টাকা না। তেমনি এরকম বাংলাদেশ আজকে ঋণের মুখে পড়ে আছে, প্রচণ্ড ঋণে জর্জরিত বাংলাদেশ। আমি জানি না যে ডক্টর ইউনূস কীভাবে বাংলাদেশকে সামনের দিকে টেনে নিয়ে যাবে, কারণ এত পরিমাণে ঋণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী করে গেছে যে এই ঋণ নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ডক্টর ইউনূসের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তারপরেও তিনি তিনার মতো করে চেষ্টা করে যাচ্ছে। আমিও আশাবাদী, আমরাও আশাবাদী যে ইনশাআল্লাহ তিনি একদিন বাংলাদেশকে পরিবর্তন করবেন, বিশ্বের বাজারে বাংলাদেশের নামটা তিনি উন্মোচন করবেন। ডক্টর ইউনূসের হাত ধরে আমরা একটা স্বর্ণালী সকাল দেখতে পারবো, একটা সুন্দর বাংলাদেশের সন্ধান আমরা পাবো, এই আশাই আমি করি। জাস্ট গল্পটা প্রচার করলাম এই কারণে যে দেখেন
টাকা দিয়ে অসৎ পথে উপার্জন করা অর্থ না পারলেও রিয়াদ নিজে খাইতে, না পারলেও রিয়াদের পরিবার নিজে খাইতে। এখন এই রিয়াদ তার পরিবার কোথায় আছে, দেশে আছে না দেশের বাইরে আছে, না দেশে কোথাও আত্মগোপন করে আছে, তারাই ভালো জানে, যেহেতু তারা সরকারি দলের খুব প্রভাবশালী নেতা খেতা ছিল। অসৎ পথের উপার্জিত টাকা দিয়ে আপনি কখনো কিছুই করতে পারবেন না। সাময়িকভাবে শান্তি পেলেও সেই টাকা যেভাবে উপার্জন করবেন সেভাবে আপনার জীবন থেকে হারিয়ে যাবে, চলে যাবে। রিয়াদের জীবনের এই গল্পটাই তার চলন্ত প্রমাণ। বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।